বাড়িময় বিয়ের আমেজ। আজ মির্জা বাড়ির একমাত্র মেয়ে ইশরাত সুলতানা ইকরার বিয়ে। একমাত্র মেয়ের খাতিরে বেশ আয়োজন করে বিয়ে দেওয়ার কথা থাকলেও সেটা থেকে বিরত থাকলেন মির্জা পরিবার। সম্পূর্ণ ইসলামিকভাবে বরপক্ষ থেকে হাতে গোনা ৫-৬ জন লোক এসে বিয়ে পড়িয়ে মেয়ে নিয়ে যাবেন। কোনরূপ আনুষ্ঠানিকতা নেই, এটাই দু পরিবারের সিদ্ধান্ত। বিয়ে উপলক্ষে আত্মীয়র মাঝে শুধু ইকরার একমাত্র ফুপি আমেনা মির্জাকে আমন্ত্রণ করা হয়েছে। তবে ভদ্রমহিলার নাকি শরীর খারাপ, তাই দুই মেয়ে আরিবা ও আয়াতকে পাঠিয়ে দিয়েছেন তিনি। বড় মেয়ে আরিবা বয়সে ইকরার সমান, আর ছোট মেয়ে আয়াত তাদের থেকে 2 বছরের ছোট। এবার স্কুল থেকে এসএসসি দিবে সে। মেয়েটা বড্ড বেশি কথা বলে। আসার পর থেকে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে হুমায়রাকে, সবগুলো প্রশ্নই কৃষাণকে জড়িয়ে। ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক লাগছে হুমায়রার কাছে। সে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছে তো কিছু এড়িয়ে যাচ্ছে। শান্তিমতো ইকরার হাতে মেহেদিটাও পরাতে পারছে না প্রশ্নের জন্য। কৃষাণ ভাই কি এখনো নেশা করে? এই তুই চুপ হবি না? আরেকটা কথা বললে তোকে বাসায় রেখে আসবো। এই জন্য আম্মুকে বলেছিলাম এই গর্দভটাকে না পাঠাতে। আয়াতের কথার পৃষ্ঠে এইবার তাকে ধমকে উঠল আরিবা। তা দেখে অগোচরে ভেংচি কাটলো মেয়েটা। পাশ থেকে ইকরা বলল, থাক বকিস না। নে আয়াত, এবার তুই মেহেদি লাগা, আমার শেষ। মুস্কি হাসলো আয়াত। ইকরা জায়গায় বসে মেহেদি লাগাতে ব্যস্ত হলো। মেহেদি দেওয়ার পুরোটা সময় হুমায়রার দিক তাকিয়েছিল সে। হাতের দিক মনোযোগ রেখেও তা বুঝতে পারল হুমায়রা। কিছু বলবে? হুমায়রার আকস্মিক কণ্ঠে কিছুটা থতমত খেলো আয়াত। মেকি হেসে বলল, না না, এমনিতে দেখছিলাম আপনাকে। উত্তরে মুস্কি হাসলো হুমায়রা। পরপর মনোযোগ দিল মেহেদি আর্টে। সাদা টি শার্টের উপরে কালো জিন্সের জ্যাকেট পরে ভার্সিটির জন্য তৈরি হলো কৃষাণ। দুহাতে চুলগুলো পিছনে ঠেলে দর্পণে নিজেকে একবার পর্যবেক্ষণ করলো। সবকিছু একদম পারফেক্ট দেখে শীষ বাজাতে বাজাতে মিঠুকে যাওয়ার আগে একবার কোলে নেওয়ার উদ্দেশ্যে বারান্দার দিকে হাঁটা ধরল। মাঝপথে শুনতে পেল রিনরিনে কণ্ঠের মিষ্টি ডাক। শুনছেন? ডাকটার মাঝে কি ছিল জানা নেই কৃষাণের। চলন্ত পদযুগল মুহূর্তেই থেমে গেল তার। একটা ডাকের মাঝেও বুঝি এতটা মায়া থাকে? তার ভাবনার মাঝে হুমায়রা সংকীর্ণ কণ্ঠে আবারও ডেকে উঠল, শুনছেন? হ্যাঁ শুনছি তো, খুব করে শুনছি। এই শুনছেন শুনছেন বলেই তো দিন দিন আমার আমিটাকে বাড়াবাড়ি রকমের মায়ায় জড়িয়ে নিচ্ছিস। আজকাল এক তোর ডাক ছাড়া অন্য কোনো ডাক শুনতে আমার এই বখাটে মন বড্ড নারাজ। সহসা ভিতরের সত্তা হতে বাক্যগুলো ধ্বনিত হলো। তবে তা মুখ অব্দি পৌঁছানোর সুযোগ দিল না কৃষাণ মির্জা। তার আগে নিজের পরিচিত গাম্ভীর্যতা নিয়ে ঘুরে তাকালো সে। সামনে দেখতে পেল একটা দ্বিধান্বিত মুখ। এক পল মুখটিকে পরখ করে ভ্রু কুঁচকে বলল, কি চাই? মানুষটির ভারী কণ্ঠে খানিক মিয়ে গেল হুমায়রা। নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে বলল, আপনি কি আজকেও ভার্সিটি যাবেন? দেখে বুঝতে পারছিস না? উত্তরে বলার মতো শব্দ খুঁজে পেল না হুমায়রা। অগত্যা মাথা নিচু করে রইল। পরপর রুম থেকে বেরোতে নিবে এর আগেই শুনতে পেল মানুষটার কণ্ঠ। সকালে ড্রপ দিয়েছিলি? দাঁত দিয়ে জিভ কাটলো মেয়েটা। সে তো ভুলেই বসেছে এসব। চোখ ভালো হয়ে গেছে বিদায় আর মাথাতেই আনেনি ড্রপের কথা। মিনমিন করে সাফাই গিয়ে বলল, আসলে চোখ তো ভালো হয়ে গেছে, তাই আর দেইনি। চোখ ভালো হয়ে গেলে দিতে হবে না, কে বলেছে তোকে? এমবিবিএস ডাক্তার নাকি তুই? আচ্ছা আমি ইকরাকে দিয়ে ড্রপ নিয়ে দিয়ে নিব, আপনি চিন্তা করবেন না। তোকে নিয়ে চিন্তা করে কে? আমি তো জাস্ট তোকে কোলে নেওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য বলেছি। মানে কি পরিমাণ ঘাটতেরা লোক ভাবা যায়? তাকে নিয়ে ভাববে, যত্ন নিবে, অথচ তা কোনোভাবেই স্বীকার করবে না। আর সেও যে কেন লোকটার সাথে কথা বাড়াতে যায়, সে কি ভুলে যায় এটা আর কেউ নয়, তার একমাত্র বখাটে স্বামী। তার ভাবনার মাঝে তাকে পাশ কাটিয়ে রুম ছেড়ে বেরিয়ে পড়ল কৃষাণ। হুমায়রাও আর দাঁড়িয়ে থাকলো না। গতবারের মতো এবারও বিশ্বাস রাখলো মানুষটা ঠিক সময়ে চলে আসবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন কৃষাণ ভাই? ড্রয়িং রুমে আসতেই কৃষাণের সামনে পড়ল আয়াত। বরাবরের মতোই সামনের ব্যক্তির বিনয়ী কণ্ঠকে উপেক্ষা করলো কৃষাণ। হাঁটার মধ্যে ছোট করে জবাব দিল, ভালো। পৃষ্ঠে তার সম্পর্কে কিছু জানতেও চাইল না। এতে দমল না কিশোরী। কণ্ঠে আগের মতে উচ্ছ্বাস মিশিয়ে বলল, ভার্সিটি যাচ্ছেন? আজকে তো ইকরাপুর বিয়ে, তাও ভার্সিটি যাবেন? ইকরার বিয়ে শব্দটা শুনতেই থেমে গেল কৃষাণ। প্রথমে মাথায় আসলো আজাতের কথা।
বিয়ে মানে তো ওই লাফাঙ্গা আজকে এখানে আসবে ভাইয়ের সাথে, সে তো অত সব ভাবেইনি। তাহলে তো আজকে ভার্সিটি যাওয়া যাবে না কোনোভাবেই। ওইটাকে নজরে রাখতে হবে। যা ভাবা তাই কাজ। যেভাবে ত্রস্ত পায়ে নিচে নেমেছিল ঠিক সেভাবেই আবারও রুমে ফিরে গেল সে। তার কাণ্ড কারখানা কিছুই মাথায় ঢুকলো না আয়াতের। তবে কৃষাণ যে ভার্সিটি যায়নি এতেই মহাখুশি মেয়েটা। মনে মনে তো ভেবেই নিয়েছে কৃষাণ তার জন্যই যায়নি। এদিকে রান্নাঘরে যাওয়ার সময় পুরোটা ঘটনায় চোখে পড়ল হুমায়রার। কৃষাণের যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সে। কেন যেন ব্যাপারটাতে বড্ড গা জ্বালা করছে তার। আজকে প্রথম কৃষাণের প্রতি এত রাগ হচ্ছে। মন চাচ্ছে মানুষটাকে গিয়ে কটা কথা শুনিয়ে আসতে। সে যখন জিজ্ঞেস করলো আজকেও কি ভার্সিটি যাচ্ছেন, তাকে কি তেরা উত্তরটাই না দিল। আর এখন কিনা ডিরেক্ট ভার্সিটি যাওয়ার মতই পাল্টে ফেললো বখাটে পুরুষ। ভাবি, আপনি কি ভাইয়াকে নিষেধ করেননি আজকে ভার্সিটিতে যেতে? আমি যদি এখন না বলতাম তাহলে তো ভাইয়া আজকেও ভার্সিটি চলে যেত। আয়াতের কথায় সম্বিত ফিরল হুমায়রার। কথাগুলো কর্ণপাত হতে রাগের মাত্রাটা আরো বেড়ে গেল মেয়েটার। তবে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে মুচকি হাসল। বলল, ভালো কাজ করেছো, বলে হন হন করে রান্না করে চলে গেল। মেয়েরা সবকিছু সহ্য করতে পারলেও নিজের প্রিয় পুরুষের সাথে অন্য মেয়েকে সহ্য করতে পারে না। কোনো মেয়ের সাথে সামান্য হেসে কথা বললেও তাদের হিংসা হয়। এবেলা এসে নিজের সকল ধৈর্য হারিয়ে ফেলে তারা। হুমায়রার ক্ষেত্রেও তাই হচ্ছে। মেয়েটা যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে ততই কৃষাণের করা কাণ্ডের কথা মনে পড়ে মাথায় রাগ চড়ে বসছে। আর সাথে তো আয়াত নামক মেয়েটা আছে, তার রাগ আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য। এই 17 বছর বয়সে আজকের মতো অসহ্য দিন আর একটাও কাটেনি হুমায়রার। সব সময় তো সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছে, আজকে কেন পারছে না? সব ধৈর্য কোথায় উধাও হয়ে গেল তার। গুনে গুনে 3 বার অজু করেছে নিজের রাগ সংবরণ করার জন্য, অথচ ফলাফল স্বরূপ একটু শান্তি পেল পরক্ষণে আয়াতের কাণ্ড কারখানায় পুনরায় মেজাজ বিগড়ে যাচ্ছে। অসহ্য হয়ে এবার রুমে এসে শাওয়ার নিতে ঢুকে গেল। বিছানায় মিঠুকে কোলে নিয়ে ফোন স্ক্রল করছিল কৃষাণ। কাঙ্ক্ষিত রমণীর উপস্থিতি টের পেতেই তাকে আর চোখে অবলোকন করলো, কিন্তু সেদিকে ফিরেও তাকালো না মেয়েটা। গটগট পায়ে ডিরেক্ট ওয়াশরুমে ঢুকে গেছে। কিছুক্ষণের মধ্যেই শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো হুমায়রা। বরাবরের মতোই শরীরে জড়ানো ফুল হাতা বিশিষ্ট লং গোল জামা। মন মেজাজ এখন একটু হালকা লাগছে মেয়েটার, তবে পুরোপুরি শান্ত হয়নি। এখনো কিছুটা তিরিক্ষি ভাব রয়ে গেছে। হুমায়রাকে টকটকে খয়েরি জামায় দেখে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল কৃষাণ। ফর্সা গায়ে রংটা একদম ফুটে উঠেছে। এই জামাটা আজকে নতুন পরেছে হুমায়রা। অন্যান্য রঙের তুলনায় এই রংটাতে একটু বেশি মায়াবী লাগছে মেয়েটাকে। যে কেউ এক দেখায় পিছলে পড়বে নির্ঘাত, যেটা মোটেও সহ্য হবে না তার। সে রাগে স্বরে হুমায়রার উদ্দেশ্যে বলল, এভাবে নতুন বউয়ের মতো সেজেছিস কেন? সরু চোখে স্বামীর পানে চাইল মেয়েটা। গায়ে কাপড় জড়ানো ছাড়া তো আর কিছুই করল না সে। সাজ আসলো কোথা থেকে? সে নিজের তিরিকি ভাবটা লুকিয়ে রেখে স্বাভাবিক গলায় বলল, নতুন বউ এভাবে থাকে না, এভাবে ঘুমটার আড়ালে থাকে। হুমায়রার সকল মুখশ্রীতে স্পষ্ট রাগের আভাস বোঝা যাচ্ছে। কপাল কুঁচকে কিয়ৎক্ষণ তাকে পর্যবেক্ষণ করল কৃষাণ। পরপর ধীর পায়ে এগুতে লাগলো সামনে রমণীর পানে। মানুষটাকে ক্রমান্বয়ে নিজের দিকে এগুতে দেখে কিছুটা মিয়ে গেল হুমায়রা। তবে কৃষাণের চেহারা স্বাভাবিক দেখে বুকে সাহস জুগিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ঘোমটার আড়াল হতে পল্লব ঝাপটে ঝাপটে বুঝতে পারল একান্ত মানবের অভিব্যক্তি। হুমায়রার একেবারে মুখোমুখি এসে কিছুটা ঝুঁকল কৃষাণ। তা দেখে শুষ্ক ঢোক গিলল রমণী। মুখ খুলে কিছু বলতে নিবে এর আগে মাথা নিচু করে তার মুখের ওপর ফু দিয়ে উঠল কৃষাণ। সাথে সাথে পাতলা ঘুমটা খানা সরে গেল মুখ থেকে। জবান লোপ পেল হুমায়রার। এক অদ্ভুত শিহরণ বয়ে গেল তার পেলব কায়া জুড়ে। দুহাতে গায়ের জামা খামচে ধরে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালালো সে। তার মুখপানে কিছুক্ষণ পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল কৃষাণ। সহসা নীরবতা ভেঙে বলে উঠল, মাশাল্লাহ, একেবারে আমার খ্যাতের দেশি টমেটো। তৎক্ষণাৎ তরাক দৃষ্টিতে মানুষটার দিকে চাইল হুমায়রা। ভরকানো স্বরে বলল, কি? নতুন বউ যেহেতু সাজলি, কমপ্লিমেন্ট তো দিতেই হয়। সবার কাছে বউকে ঘরের চাঁদ মনে হলো, তোকে আপাতত আমার টমেটো মনে হয়েছে, তাই সত্যটাই বললাম।
আমি আবার সর্বদা সত্য কথা বলি। চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল হুমায়রা। রাগে দুঃখে ক্ষণে ক্ষণে নাকের পাটা ফুঁসে উঠছে তার। আজকে বুঝি রাগ সংবরণ করতে আর সক্ষম হবে না মেয়েটা। তা হঠাৎ গাল মুখ এমন টমেটোর মতো করে রেখেছিস কেন? কই, গাল মুখ কেমন করে রেখেছি? কথা না বাড়িয়ে কারণ বল, নয়তো মার খাবি। এবেলা এসে রাগের বদলে বড্ড খারাপ লাগলো মেয়েটার। বলল, বলবো না। যার কথায় ভার্সিটি যাননি তাকে গিয়ে জিজ্ঞেস করুন। আমার বেলায় শুধু মারামারি। বলে উল্টো ঘুরে হাঁটা ধরল। কিছু দূর যেতেই জামার ফিতায় টান পড়ল। অমনি পদযুগল থেমে গেল। ফিতায় টেনে ধরা ব্যক্তির উদ্দেশ্যে কিছু বলতে নিবে এর আগে হ্যাঁচকা টানে তাকে নিজের সাথে মিশিয়ে নিল সে। ফিতা ধরে রাখা হাতগুলো এবার স্থান পেল হুমায়রার সরু কোমরে। মেয়েটার পিঠ ঠেকে আছে তার শক্ত বুকে। ঘটনার আকস্মিকতা অচেতন প্রাণীর মতো অনড় হয়ে রইল হুমায়রা। মুখ দিয়ে কিচ্ছুটি বের হচ্ছে না তার। মস্তিষ্কের নিউরনগুলো যেন কাজ করতে ভুলে বসেছে। নিভে আসা গলায় থেমে থেমে উচ্চারণ করলো দুটো শব্দ। কি করছেন? তুই কি কোনোভাবে জেলাস? ওসব জেলাস টেলাস বুঝি না আমি। আপনি আয়াতের কথায় ভার্সিটি যাননি, অথচ আমি কিছু বললেই বলেন আমার থেকে 3 মাইল দূরে থাক। সরল স্বীকারোক্তি রমণীর। পৃষ্ঠে কৃষাণ হতাশার স্বরে বলল, 3 মাইল দূরে থাক বলে লাভ কি? 3 ইঞ্চি দূরত্ব বজায় রাখতে পারি না তোর জন্য। কোনরূপ উত্তর পাওয়া গেল না অপর পক্ষ থেকে। মুখে কুলু পেটে রইল হুমায়রা। সহসা কানের কাছে উপলব্ধি করলো মানুষটার তপ্ত নিঃশ্বাস, সাথে ফিসফিসানো স্বরে বলা কিছু বাক্য। শোন, তোর চুলের ঘ্রাণটা বড্ড বাজে। ওসব জেলাসি টেলাসি বাদ দিয়ে চুলের যত্ন নে। আর কৃষাণ মির্জা কারো কথাই চলে না, সে নিজের মর্জি মতো চলে। সুতরাং অন্য কারো কথা আমি ভার্সিটি গ্যাপ দিইনি, নিজের ইচ্ছেতেই দিয়েছি। বলেই হুমায়রাকে ছেড়ে দিল সে। ছাড়া পেয়ে আর পিছু ঘুরল না হুমায়রা। ত্রস্ত পায়ে রুম ছাড়ল। দরজার কাছে গিয়ে বলল, আমার চুলের ঘ্রাণ ঠিক আছে, আপনার নাকটাই ভালো না, বখাটে পুরুষ। এই বখাটের জন্যই তো জলিস জাউরা হুজুরনি। কৃষাণের মুখে জাউরা শব্দটা শুনতে ফিক করে হেসে উঠল হুমায়রা। মেয়েটার হাসির শব্দ কর্ণপাত হতে ঠোঁট জোড়া কিঞ্চিত প্রসারিত হলো কৃষাণের। তবে তা দৃষ্টিগোচর হলো না রমণীর। রৌদ্রময় ঝলমলে আকাশ, সাদা মেঘেদের রাজত্ব চলছে সেথায়। থেকে থেকে সূর্যি মামাকে আড়াল করার প্রয়াস চালাচ্ছে তারা। প্রকৃতির এই নীরব খেলায় নিজের সকল মনোযোগ সমর্পণ করে দিয়ে বারান্দায় নড়চড়হীন ভাবে বসে আছে কৃষাণ। মাঝে মাঝে 2 আঙুলের ভাঁজে থাকা সিগারেটটা এনে আয়েশি ভঙ্গিতে ঠোঁটের অধীনে নিয়ে নিচ্ছে। মনে হচ্ছে এটাই যেন তার একমাত্র কর্ম, যেখানে নিজের সমস্ত সুখ খুঁজে নিয়েছে সে। ভাইয়া! সহসা রুমের ভিতর থেকে ভেসে আসলো ইকরার সংকীর্ণ স্বর। বহু বছর পর ডাক্তার মাঝে কিছু একটা অনুভব হলো কৃষাণের। যেমনটা অনুভব হয়েছিল প্রথমবার বোনের মুখে ভাইয়া ডাক শুনে। সে শান্ত স্বরে জবাব দিল, এখানে। কণ্ঠ অনুসরণ করে ধীর পায়ে বারান্দার দিক এগুলো ইকরা। কোনরূপ কথাবার্তাহীন গিয়ে বসে পড়ল কৃষাণের পাশে। কিছুটা হকচকালো ছেলেটা। ভ্রু কুঁচকে বলল, কি রে, মতলব কি? হঠাৎ এ অধমের কাছে। তার তেরা কথায় মাথা ঘামালো না ইকরা। নিজের বাঁ হাতটা ভাইয়ের সামনে ধরে বলল, দেখো, এখনো কি সুন্দর লাগছে? মনে আছে এই ব্রেসলেটের কথা? 6 বছর আগে নিজের দেয়া সেই পুরনো ব্রেসলেটটা এখনো নিখুঁত দেখে কিছুটা অবাক হলো সামনের মানব। কিয়ৎক্ষণ তাকিয়ে রইল সেদিকে। পরপর আকাশের পানে তাকে বিকৃত করার মতো হাসলো। বলল, এই কম দামি জিনিস এখনো রয়ে গেছে? এভাবে কেন বলছো? এটা আমার অনেক পছন্দের। আগে তো তোর বড় ভাইয়ের দেয়া বড় বড় উপহারগুলোই পছন্দ করতিস। মুখটা ছোট হয়ে গেল রমণীর। বলল, তখন কি আমি অত কিছু বুঝতাম নাকি? যেটা একটু বেশি চকচক করতো ওইটাকেই সুন্দর ভাবতাম। গিফটের ক্ষেত্রে না হয় অবুঝ ছিলি, তবে সব ক্ষেত্রেই তো তোর বড় ভাই বেস্ট ছিল। শুধু তোর কাছে না, সবার কাছে। এবং সব ক্ষেত্রে মির্জা বাড়ির বড় ছেলে বেস্ট। বিশ্বের সবচেয়ে পারফেক্ট ছেলে হলো আলভি মির্জা। তুমিও তো বেস্টই ছিলে। হঠাৎ করে কেন এমন হয়ে গেলে? আগের মতো থাকলে তো তোমাকেও সবাই ভালো বলতো, যেমনটা আগেও বলেছিল। আমার বেস্ট হওয়া বাইরে অবধি সীমাবদ্ধ ছিল। মির্জা বাড়িতে আমি লাফাঙ্গা, সারা জীবনের অযোগ্য ছিলাম। থাক, ওসব অতীত বাদ দে। বর্তমানে আমি চিলে আছি, একেবারে বিন্দাস।
ওসব মনে করার সময় নেই। এখন কি বলতে এসেছিস সেটা বল। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। আমি তখন অত কিছু না বুঝেই তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু আমি বড় হয়ে বুঝতে পেরেছি, বাবার পর তুমি আমার একমাত্র ছায়া। মাদ্রাসায় আসতে যেতে কোনো ছেলে কখনো আমার দিক চোখ তুলে তাকায়নি, কারণ তুমি ছিলে আড়ালে। আমি ধীরে ধীরে সব বুঝেছি। ইউ আর দ্য বেস্ট ব্রাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া। শেষ দিকে টপ টপ করে পানি গড়াতে লাগলো মেয়েটার গাল বেয়ে। অপ্রত্যাশিত ঘটনায় পাথর বনে গেল কৃষাণ। মনের ক্রন্দনরত মুখ পানে চেয়ে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না। সময় নিয়ে মোলায়েম স্বরে বলল, কান্না থামা বনু আমার। আমি তোর ওপর রেগে নেই, আর না তো তোর কোনো কাণ্ডে আমি কষ্ট পেয়েছি। নাক টেনে নিজেকে শান্ত করার চেষ্টা চালালো ইকরা। আজকে কেন জানি কথায় কথায় তার চোখে পানি এসে যাচ্ছে। যার সাথে কথা বলতে যাচ্ছে একই কাণ্ড ঘটছে। মনে হচ্ছে মানুষগুলোর সাথে আজকের পর অনেক দূরত্ব বেড়ে যাবে। বহু বছর পর কৃষাণের মুখ থেকে বনু ডাকটা শুনে কান্নার মাঝেও ভিতরে একটা শান্তি অনুভব করলো মেয়েটা। বুঝতে পারলো কৃষাণ তার উপর রেগে নেই। জিভ দিয়ে ঠোঁট ভেজালো সে। বলল, আমার একটা কথা রাখবে ভাইয়া? টান টান ভ্রু যুগল। অমনি কুঁচকে গেল ছেলেটার। সন্দিহান কণ্ঠে বলল, তাহলে এর জন্যই এতক্ষণ এত আদর্শ বোনের ডায়লগ দিচ্ছিলি? ধুর ভাইয়া, সবসময় এসব বলে মনটা খারাপ করে দাও তুমি। আমার কথাগুলো তোমার কাছে ডায়লগ মনে হলো? নাক ফুলিয়ে বলে উঠল ইকরা। পৃষ্ঠে কৃষাণ বলল, আচ্ছা বল, কি কথা রাখতে হবে? বলে তাড়াতাড়ি ভাগ এখান থেকে। আমার আবার মির্জাবাড়ির লোকেদের ভালো রূপ বেশি সহ্য হয় না। কৃষাণের তেরা কথাগুলো নিঃশব্দে হজম করে নিল মেয়েটা। নিজের কাজে মনোযোগ দিল। অকপটে আবদার ছুড়ল, কথা দাও কখনো হুমায়রাকে কষ্ট দেবে না। বনের উপর ঠান্ডা দৃষ্টি নিক্ষেপ করলো শক্ত মানব। মানসপটে ভেসে উঠল হুমায়রাকে কষ্ট দেওয়ার পর নিজের সাথে হওয়া প্রত্যেকটি অসহ্যকর দৃশ্য। ভিতরের সত্তা হতে জবাব এলো, নিজের আপন সত্তাকে কেউ কষ্ট দেয় নাকি? ওকে কষ্ট দেওয়ার পর আমি নিজেই তো আজকাল দিশেহারা হয়ে যাই। শব্দগুলো ভিতর অবধি সীমাবদ্ধ রইল। মুখে বলল, তোর বান্ধবীকে আমি শুধু শুধু কষ্ট দেই না, ও নিজের দোষে আঘাতপ্রাপ্ত হয়। অত কিছু আমি বুঝি না। তুমি আমাকে কথা দাও তুমি কখনো ওকে কষ্ট দেবে না। চেষ্টা করব। এখন যা এখান থেকে। সময় নিয়ে উত্তর করলো ছেলেটা। গ্রহণযোগ্য জবাব শুনে ঠোঁটে হাসি ফুটল ইকরার। বসা থেকে উঠে দাঁড়ালো সে। স্থান ত্যাগ করতে করতে বলল, শুক্রিয়া আমার প্রিয় ভাইয়া। কিছু দূর যেতেই সহসা ডেকে উঠল কৃষাণ। এই ইকরা। ভাইয়া। তোর বান্ধবী কই? ওকে আরিবা আপু মেহেদি দিয়ে দিচ্ছে মনে হয়। শেষ হলে রুমে আসতে বলিস তো। আচ্ছা। হাতের মাঝখানে কৃষাণ ভাইয়ার নাম লিখে দেই। আরিবার প্রশ্নের সাথে সাথে নিষেধ করতে নিচ্ছিল হুমায়রা, কিন্তু পাশে থাকা আয়াতকে লক্ষ্য করতে মত পাল্টে ফেলল। নিচু স্বরে বলল, দাও। সম্মতি পেয়ে দেরি করলো না আরিবা। ফর্সা হাতের তালুতে গুটি গুটি অক্ষর লিখতে লাগলো, কৃষাণ মির্জার। বাকিটুকু লিখার আগে আগেই সেখানে উপস্থিত হলো ইকরা। এসে অর্ধপূর্ণ লেখাটা দেখে আরিবার থেকে মেহেদিটা নিয়ে নিল। বলল, দে, এইটুকু আমি সম্পূর্ণ করে দিই। আচ্ছা নে। ইকরাকে সাইড দিয়ে সরে বসলো আরিবা। পরপর ৩ জোড়া উৎসুক দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল হুমায়রার হাতে। পলকের মাঝে দুটো শব্দ লিখে লেখাটুকু সম্পূর্ণ করলো। অপ্রত্যাশিত শব্দদ্বয় দৃষ্টিগোচর হতে আর্তনাদ করে উঠল হুমায়রা। এটা কি লিখলি? যা লিখেছি একদম পারফেক্ট। কি বলিস তোরা? চোখ দিয়ে ইশারা করে আরিব আয়াতের মতামত জানতে চাইল ইকরা। একদম পারফেক্ট। কি মিষ্টি লাগছে লেখাটা। হায়। প্রত্যুত্তরে উচ্ছ্বাসিত কণ্ঠ মিলল আরিবার। তবে আয়াতের পক্ষ থেকে কোনো কমপ্লিমেন্ট এলো না। সে গোমরা মুখে বসে রইল। আচ্ছা এখন যা, ভাইয়া তোকে যেতে বলেছে। এটা যদি উনি দেখে? দেখলে কি হবে? যা সত্য তাই লিখেছি। তুমি বেশি পকর পকর করো না তো সখী। তাড়াতাড়ি যাও, ভাইয়া ডাকছে যে। এক প্রকার ঠেলে ঠুলে পাঠিয়ে দিল মেয়েটাকে। মনের ভিতর হাজারো সংকোচ চেপে রুমের উদ্দেশ্যে হাঁটা দিল সে। আপনি নাকি আমায় ডাকছিলেন? মিহিস্বরে ফোনে ডুবে থাকা কৃষাণের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল হুমায়রা। কাঙ্ক্ষিত রমণীর গলা শুনতেই মোবাইল থেকে চোখ সরিয়ে সেদিকে চাইল কৃষাণ। বলল, কাজ আছে তোকে দিয়ে। বলেই বিছানা ছেড়ে ওয়ার্ড্রোবের নিকট হাঁটা ধরল।
পরপর ড্রয়ার থেকে নিজের কতগুলো শার্ট, প্যান্ট ও জ্যাকেট বের করলো। সেগুলো হুমায়রার সামনে এনে বাড়িয়ে দিল। বলল, এগুলো ধুয়ে দে। এই প্রথম মানুষটাকে নিজের কাজ করার আদেশ দিতে দেখে কিছুটা অবাক হলো হুমায়রা। বিয়ের পর থেকে এই অবধি সে যতবারই কৃষাণের কাজে হাত লাগাতে চেয়েছে, ততবারই মানুষটা রাম ধমক খেয়ে পিছিয়ে গেছে। আজকে হঠাৎ কি হলো? যাই হোক, অত কিছু ভেবে দেখতে গেল না মেয়েটা। ডান হাত বাড়িয়ে কাপড়গুলো নিতে চাইলো। ওই হাতে কি হয়েছে? এক হাতে কুলাতে না পারা সত্ত্বেও চেষ্টা করতে দেখে কিছুটা ধমকের সুরে বলল কৃষাণ, কিছু না, ওই হাতে মেহেদি দিয়েছি তাই। তড়িঘড়ি করে সাফাই গিয়ে বলে উঠল হুমায়রা। মেয়েটার চেহারায় স্পষ্ট অস্বস্তি, বা হাত তখনও পিছে লুকানো। দৃশ্যটা চোখে পড়তেই ভ্রু কুঁচকে গেল কৃষাণের। সন্দিহান কণ্ঠে বলল, মেহেদি দিলে হাত লুকিয়ে রাখার কারণ কি? আসলে হাত সামনে মেল। স্বামীর শক্ত আদেশে কিছুক্ষণ চুপ মেরে রইল হুমায়রা। কিভাবে হাতটা মেলে ধরবে মানুষটার সামনে, ভাবতেই লজ্জা লাগছে। মেয়েটার ভাবনার মাঝে সহসা হাতের কাপড়গুলো বিছানায় ছুঁড়ে তার বাহু ধরে টান মারল কৃষাণ। অমনি তার ছোট্ট দেহখানা চলে এলো স্বামীর একদম নিকটে। সংকীর্ণ আঁখি যুগল তুলে সামনের মানবের পানে চাইল রমণী। মানুষটার চোখ তখন জোড়া তার হাতের তালুতে নিবদ্ধ। কৃষাণ মির্জার লক্ষ্মী বউ লেখাটা বার কয়েক মনে মনে উচ্চারণ করলো কৃষাণ। পরপর তাকালো হাতের মালকিনের দিকে। ভ্রু কুঁচকে বলল, তুই লক্ষ্মী? নিজের গুণগান নিজেই গাইছিস? এটা ইকরা লিখে দিয়েছে, আমি কিছু বলিনি। মাথা নুয়ে কাচুমাচু ভঙ্গিতে বলল হুমায়রা। কিছুক্ষণ তাকে পূর্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো কৃষাণ। পরপর বলল, আচ্ছা যা, এখন স্বামীর খেদমত কর, বান্ধবীর কথা প্রমাণ কর। সাথে সাথে কোনো দিক না তাকিয়ে বিছানার থেকে কাপড়গুলো নিয়ে বাথরুমের দিকে হাঁটা দিল মেয়েটা। ঘন্টা খানেকের মধ্যেই কাজ সম্পূর্ণ করে বালতি ভরে কাপড় নিয়ে ওয়াশরুম থেকে বেরোলো হুমায়রা। সেদিকে চোখ পড়তেই কিছুক্ষণ মেয়েটার ঘর্মাক্ত ক্লান্ত মুখপানে তাকিয়ে রইল কৃষাণ। বুকের কোথায় যেন হালকা চিনচিন ব্যথার সঞ্চার হলো, তবে তা বেশিক্ষণ টিকল না। হুমায়রাকে রুমের বাইরে যেতে দেখে ধমকে উঠল, এই কোথায় যাচ্ছিস? তৎক্ষণাৎ চলন্ত পদযুগল থেমে গেল মেয়েটার। ফিরে চাইল স্বামীর পানে। বলল, ছাদে যাচ্ছি, কাপড়গুলো মেলে দিতে। দরকার নেই, দে, আমারগুলো আমিই দিয়ে আসি। তুই রুমে থাক, আরো কাজ আছে তোর। আমি না আসা অব্দি বেরোবি না বলে গেলাম। বাধ্যের মতো মাথা দোলালো হুমায়রা। অতঃপর আদেশ মোতাবেক রুমে বসে রইল। বাইরে থেকে লোকজনের হালকা শব্দ শোনা যাচ্ছে। হয়তো ইকরা শ্বশুরবাড়ির মানুষজন এসে পড়েছে। কিছুক্ষণ বাদে তার প্রিয় সখী তাকে ছেড়ে চলে যাবে। ভাবতেই বুক ফেটে যাচ্ছে। মিনিট দশেকের মধ্যেই রুমে ফিরে আসলো কৃষাণ। তাকে দেখতেই বসা থেকে উঠে পড়ল হুমায়রা। বলল, আর কি কাজ করতে হবে? অনেক কাজ আছে, আজকে রুমের বাইরে যাওয়া নেই তোর। আচ্ছা, আপনি বলুন, আমি করে দিচ্ছি। জবাব শুনে কিছুটা স্তব্ধ হয়ে গেল কৃষাণ। এতগুলো কাপড় ধোয়ার পর আবার কাজের কথা শুনে এমন ঠান্ডা আচরণ মোটো আশা করেনি সে। অথচ মেয়েটার মুখ জুড়ে আগ্রহের ছাপ দেখা যাচ্ছে। তার জানা মতে এখনকার বউরা তো একটু কাজ করে হাঁপিয়ে যায়, উল্টো স্বামীকে দিয়ে কাজ করায়। এগুলোই তো শুনেছি বিবাহিত বন্ধুদের থেকে। সবাই বলে বিয়ে সংসার এসবে ঢুকলেই জীবন শেষ। তবে তার ক্ষেত্রে সব অন্যরকম হচ্ছে কেন? সবকিছু কেমন যেন শান্তিময়। তবে কি সামনের রমণী সবার থেকে আলাদা? কি যেন শব্দটা? লক্ষ্মী? ওকে আসলেই লক্ষ্মী বউ? বখাটে কৃষাণের লক্ষ্মী বউ? কিছু বলছেন না যে? হুমায়রার কণ্ঠে সম্বিত ফিরল কৃষাণের। অপ্রস্তুত চিত্তে বলল, হ্যাঁ, কি বলবো? কি কাজ যেন দিবেন বলেছিলেন? সময় নিয়ে কিছু একটা ভাবলো কৃষাণ। পরপর সিদ্ধান্ত নিল কাজ ছাড়া অন্য কোনো অজুহাতে রুমে রাখবে হুমায়রাকে। তবু ওই লাফাঙ্কার সামনে পড়তে দেওয়া যাবে না। চোখে ড্রপ দিয়েছিলি তুই? প্রশ্নটা শুনতে চমকে গেল রমণী। পরক্ষণেই চেহারায় অপরাধী ভাব ফুটে উঠল। অমনি যা বোঝার বুঝে নিল কৃষাণ। বলল, তোকে তো মেরে শুটকি বানানো উচিত। এই ওয়েট, তুই কি কোনোভাবে আবারও আমার কোলে চড়ার প্ল্যান করছিস? হায় আল্লাহ, মোটেও না। আমার মনে ছিল না। আচ্ছা মানলাম, এবার যা, চুপচাপ শুয়ে পড়, আমি ড্রপ দিয়ে দিচ্ছি। দ্বিমত করলো না মেয়েটা, চুপচাপ গিয়ে বিছানায় গা এলিয়ে দিল। অতঃপর তার চোখে ড্রপ লাগিয়ে দিল কৃষাণ।
কাজ শেষ হতে স্ত্রীর বন্ধ চোখের দিক তাকিয়ে বলল, এভাবেই শুয়ে থাক, নড়লে খবর আছে। শুনছেন? অসহায় চিত্তে মোবাইলে মজে থাকা কৃষানের উদ্দেশ্যে ডাক ছুড়ল হুমায়রা। মানুষটা যেন তার ডাকগুলো শুনেও শুনছে না। সে কখন থেকে বলছে তাকে একটু বাইরে যেতে দিতে, অথচ কে শোনে কার কথা। নিজের মতো চুপচাপ তার পাশেই খাটের সাথে হেলান দিয়ে মোবাইল স্ক্রল করে যাচ্ছে কৃষান। মেয়েটা ফের ক্লান্ত স্বরে ডেকে উঠল, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি এই মুহূর্তে ব্যস্ত আছে। পরবর্তীতে আবার ট্রাই করলেও সে রেসপন্স করতে পারবে না। কৃষানের এমন অদ্ভুত কথাবার্তা শুনে চোখ ছোট ছোট করে তার দিক তাকালো হুমায়রা। সরু চোখে কিছুক্ষণ চেয়ে রইল মানুষটার পানে। পরপর বলল, আপনি এমন কেন করছেন? এমন দুর্দান্ত অফার আপনার পছন্দ না হলেও আপনাকে এটাই গ্রহণ করতে হবে, কারণ আপনার জন্য এই বখাটে কৃষানের অফার ব্যতীত অন্য অপশন প্রযোজ্য নয়। মুখের ভাষা হারিয়ে ফেলল মেয়েটা। বলতে বলতে ক্লান্ত হয়ে পড়েছে সে। এবেলায় মুখে কুলু পেটে চুপচাপ বসে রইল। সেদিকে আর চোখে একবার দেখল কৃষান। হুমায়রার হপ করে রাখা কপল দয় দেখে বলল, টমেটো দেখতে ভালোই লাগে। আমাকে কোন দিক দিয়ে আপনার টমেটো মনে হয়? ভ্রু কুঁচকে বলল হুমায়রা। পৃষ্ঠে বরাবরের মতোই তেরা উত্তর মিলল, তোকে কে বলল? আমি তো আমার ক্ষেতের দেশি টমেটোর কথা বলেছি। আপনি কবে কোথায় টমেটো চাষ করেছেন? তোকে কেন বলতে যাব? বেশি পকর পকর করবি তো মেরে একেবারে টমেটো খেতে ফেলে আসবো। উত্তরে নাক ফোলানো ছাড়া আর কিছুই বলতে পারল না রমণী। নির্বাক চিত্তে তাকিয়ে রইল সামনের পুরুষটির পানে। সহসা একটা ভয়ানক কাণ্ড ঘটিয়ে বসল হুমায়রা। কৃষানের হাতে থাকা ফোনটা সহসা কেড়ে নিয়ে নিল সে। কাজটা করতে গিয়ে হাতে মৃদু কম্পনের সৃষ্টি হলো। বন্ধুদের সাথে অনলাইনে লুডো খেলার মাঝে একটি ফর্সা হাত এসে মোবাইলটা কেড়ে নিতেই ব্রু কুঁচকে হাতের মালকিনের দিকে তাকালো কৃষান। তীক্ষ্ণ চোখে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে হুঙ্কার চলল, এটা কি করলি তুই? সাহস কি করে হলো তোর আমার মোবাইল ধরার? মানুষটা রুষ্ট গলায় ভিতরে হালকা ত্রাসের সৃষ্টি হলো হুমায়রার। ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো। নমনীয় স্বরে বলল, হয়তো আপনি মোবাইল রেখে আমার সাথে কথা বলেন, নয়তো আমাকে বাইরে যেতে দিন, আর নয়তো আপনি নিজে গিয়ে ওদিকটা একটু দেখে আসুন। বড় ভাই হয়ে বোনের বিয়ের সময় উপস্থিত থাকা প্রয়োজন তো। তোর কথা মতো চলবো আমি? হায় আল্লাহ, আমি আপনাকে আদেশ করছি না তো, অনুরোধ করছি, দয়া করে আপনি রেগে যাবেন না। কোনো রূপ উত্তর পাওয়া গেল না কৃষানের তরফ থেকে। শুধু একজোড়া ক্রুদ্ধ চোখে সামনে রমণীর পানে তাকিয়ে রইল সে। ঠান্ডা পরিবেশে ফের ধ্বনিত হলো একটি মিষ্টি কণ্ঠ, শুনছেন? ভেতরে থাকা সরল রাগ যেন নিমিষে ঝরে গেল কঠোর মানবের। অদ্ভুত ভালো লাগার আবেশে জুড়িয়ে আসলো উত্তপ্ত হৃদয়। অকস্মাৎ হুমায়রার দিক ঝুঁকে এলো কৃষান। মানুষটাকে নিজের এতটা নিকটে আসতে দেখে ভয়ে অজান্তে পিছিয়ে গেল মেয়েটা। একটু যেতেই পিঠ ঠেকে গেল খাটের মজবুত কাঠে। অমনি কাঁধের দুপাশ দিয়ে দুটো শক্ত হাত অস্পর্শ বন্ধনে আবদ্ধ করে নিল তার সংকীর্ণ দেহখানা। পরক্ষণে ধ্বনিত হলো হাতের মালিকের ভারী কণ্ঠ, আজকাল বড্ড জ্বালাচ্ছিস তুই। সহ্য করতে পারছি না, আবার বিরক্ত হতে পারছি না। কি করেছিস আমায়? বিরক্তি আসে না কেন তোর ওপর? উল্টো নিয়ম করে তোর ওপর বিরক্তি আনতে গিয়ে নিজের উপরই বিরক্ত। ঠোঁট নেড়ে শব্দ উচ্চারণ করার মতো শক্তি পেল না হুমায়রা। প্রিয় পুরুষের মুখ হতে নিগৃহীত প্রতিটি শব্দ প্রকাণ্ড ঝড় বয়ে দিচ্ছে রমণীর হৃৎকোটরে। মানুষটা শ্বাস প্রশ্বাসের উষ্ণ স্পর্শে চোখ মেলে রাখাই দুষ্কর হয়ে উঠেছে। সে নিজেকে স্বাভাবিক করে থেমে থেমে বলতে চাইল, আমি কি যা? কথা সম্পূর্ণ হওয়ার আগেই তার হাত থেকে খপ করে ফোনটা নিয়ে নিল কৃষান। পরপর নির্দিষ্ট দূরত্বে এসে বলল, রুম থেকে বেরোবি না, আমি যাচ্ছি ওদিকে। বাধ্যের মতো মাথা দোলালো হুমায়রা, বলল, আচ্ছা আপনি যান। অতঃপর চলে গেল কৃষান। বিছানায় বসে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করছে হুমায়রা। কখনো ইকরাকে নিয়ে ভাবছে, আবার কখনো কিছুক্ষণ আগে কৃষানের বলে যাওয়া কথাগুলো নিয়ে ভাবছে। হুমায়রা? ইয়াসমিন বেগমের কণ্ঠ কর্ণপাত হতেই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো মেয়েটা। তৎক্ষণাৎ উত্তর করল, জি আম্মু। চাপানো দরজা ঠেলে ভিতরে ঢুকলেন ইয়াসমিন বেগম। তাড়াহুড়া কণ্ঠে বললেন, একটু রান্নাঘরে গিয়ে খাবারগুলো গরম করে দাও না আম্মু। আমি একটু ইকরার কাছে যাই,
মেয়েটা নাকি অনেক কাঁদছে। এদিকে বিয়ে সম্পন্ন হলেই তাদেরকে খাওয়াতে হবে। আর হ্যাঁ, এখন ড্রয়িং রুমে কেউ নেই, এখনই চলে যাও। আচ্ছা আম্মু, সমস্যা নেই, তবে আপনি একটু কষ্ট করে আপনার ছেলেকে জানিয়ে দিন আমি রান্নাঘরে গিয়েছি। আচ্ছা। বলেই রুম ছেড়ে বেরিয়ে গেলেন ভদ্র মহিলা। তিনি যেতেই মিররের সামনে গিয়ে নিজের হিজাবটা ভালোভাবে পেঁচিয়ে নিল হুমায়রা। পরপর চলল রান্নাঘরের উদ্দেশ্যে। ইকরাকে ঘিরে দাঁড়িয়ে আছে সকল নারী সদস্য। সবাই যে যার মতো আশ্বাস দিয়ে যাচ্ছে, অথচ মেয়েটার মনের ভিতরে তৈরি হওয়া বেনামি ঝড়ের থামার নাম নেই। ক্ষণে ক্ষণে বুক কেঁপে উঠছে মেয়েটার, চোখ দিয়ে বেরিয়ে আসছে নোনা জল। কেন এমন হচ্ছে জানা নেই। কবুল শব্দটা উচ্চারণ করা যে এতটা কঠিন তা আজকে বুঝতে পারছে সে। মেয়ের অশান্ত মনকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে বসলেন ইয়াসমিন বেগম। এক হাতে মেয়েকে আগলে নিয়ে বললেন, ভয় পেও না আম্মু, কবুল বলে দাও। ইনশাল্লাহ তোমার নতুন জীবন সুন্দর হবে। মায়ের কথায় কিছুটা আশ্বস্ত হলো ইকরা। পরপর নিজেকে ধাতস্থ করে সময় নিয়ে উচ্চারণ করলো 3টি পবিত্র শব্দ। সাথে সাথে সকলের সমস্যারা আলহামদুলিল্লাহ বলে উঠল। কাজী সাহেব চলে গেলেন জলিল মির্জার রুমে, অর্থাৎ পাত্রের কাছে। রান্নাঘরের দিকটা তুলনামূলক নির্জন। চুলার শব্দ ব্যতীত কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না সেদিকে। সামনে জ্বলন্ত আগুনের দিক তাকিয়ে চুপচাপ খাবার গরম করছে হুমায়রা। সহসা বাইরে থেকে শোনা গেল কোনো পুরুষের গলা খাকারির শব্দ। সতর্ক কর্ণে সে আওয়াজ পৌঁছাতেই এক হাতে হিজাব টেনে মুখ শুদ্ধ ঢেকে নিল হুমায়রা। আসসালামু আলাইকুম। অচেনা কণ্ঠে সালাম শুনতেই ভ্রু কুঁচকে গেল মেয়েটার। মনে মনে সালামের উত্তর নিল, তবে মুখে কিছু বলল না। আমি আব্দুল্লাহ আল আজাদ, পাত্রের ছোট ভাই। ওপাশের ব্যক্তি নিজেই পরিচয় দিল। পরিচয়টা শুনতেই মনে সন্দেহ ঢুকলো হুমায়রার। পাত্রের ছোট ভাই কেন এখানে আসবে? পাশে থাকা সবজি কাটার ছুরিটা হাতে নিয়ে নিল সে। এর মাঝে দরজার ওপাশ থেকে ভেসে আসলো কিছু অপ্রত্যাশিত শব্দ। আপনাকে একটিবার দেখার সৌভাগ্য কি আমার হবে? বাক্যটা কর্ণপাত হতেই কিছুক্ষণ থম মেরে রইল হুমায়রা। পরপর শান্ত অথচ শক্ত কণ্ঠে জবাব দিল, আমাকে দেখতে চাইলে সেটা আপনার সৌভাগ্য নয়, বরং দুর্ভাগ্য হবে। কারণ আমার স্বামী ব্যতীত অন্য সব পুরুষের কাছে আমি অত্যন্ত ধারালো অস্ত্র। সুতরাং আমাকে দেখার দুঃসাহস করবেন না, আর এক্ষুনি এখান থেকে চলে যান। অন্তত একটি বাক্য সম্পূর্ণ করতে পারল না আজাদ। এর মাঝেই পিছন থেকে ভেসে আসলো একটি শক্ত কণ্ঠ, কিরে, তুই ওখানে কি করছিস? সাথে সাথে ঘুরে তাকালো ছেলেটা। অমনি নিজের থেকে একটু দূরে আবিষ্কার করলো সুঠাম দেহি কৃষাণ মির্জাকে, যার রক্তচক্ষু তার উপরে নিবদ্ধ। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী সদ্য বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে একজোড়া কপোত-কপোতী। বাড়িময় বিরাজ করছে এক নয়া সুখ। সকলের মুখে দেখা যাচ্ছে অমায়িক হাসি। সহসা সে হাসির বিলুপ্তি হয়ে আগমন ঘটল এক অদ্ভুত শঙ্কার। ড্রয়িং রুমে কৃষাণের উচ্চ কণ্ঠের শব্দে সকলে ছুটে এলেন সেথায়। চোখের সামনে আবিষ্কার করলেন এক ভয়াবহ চিত্র। পাত্রপক্ষের ছোট ভাইকে ফ্লোরে ফেলে এলোপাথারি মেরে যাচ্ছে পাত্রীর বড় ভাই, তাও আবার বিয়ের দিন। ব্যাপারটা উপস্থিত সকলকে এতটা আশ্চর্য করলো যে জায়গা থেকে নড়তে ভুলে বসলেন তারা। নিজেকে ঘেরাও করে থাকা লোকজনের দিকে বিন্দুমাত্র খেয়াল নেই কৃষাণের। ছেলেটার চোখ মুখ অস্বাভাবিক লাল, রাগের মাথায় মুখ হাত ফুরসতহীন চলতেই আছে তার। তো সাহস কি করে হয় আমার জিনিসে নজর দেয়ার? ওই দিন বলেছিলাম না তোকে ওর থেকে দূরে থাকবি? বলেছিলাম কি না বল? নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকা আজাদের পক্ষ থেকে কোনো উত্তর আসলো না। ছেলেটার জান যায় যায় অবস্থা, কি থেকে কি ঘটে গেল এখনো মাথাতেই ক্যাচ করছে না। কৃষাণের কণ্ঠে তখন পিছন ফিরতে না ফিরতেই তার শক্ত হাতের আক্রমণে মাটিতে লুটিয়ে পড়ে সে। এরপর থেকে আর কোনো থামাথামি নেই, একের পর এক আঘাত পেয়েই যাচ্ছে। কখনো এমন ঘটনার মুখোমুখি না হয়ে নিজেকে বাঁচাতেও সক্ষম হচ্ছে না। অকস্মাৎ কলার টেনে তাকে দাঁড় করালো কঠোর মানব। ওভাবেই সামনে এগুতে এগুতে বলল, আজ তোর চোখ তুলে নেব আমি। যেই চোখ আমার স্ত্রীকে দেখার সাহস করে সেই চোখ দিয়ে দুনিয়া দেখার অধিকার নেই তোর। এসব কি হচ্ছে জলিল সাহেব? আপনার ছেলের সাহস কি করে হয় আমার ছেলের সাথে এমন আচরণ করার? এতক্ষণে মুখ খুললেন উমরের বাবা উসমান মোল্লা।
তিনি ধূপধাপ পা ফেলে এগিয়ে এলেন কৃষাণের দিকে। এক থাবায় ছেলেকে ছাড়িয়ে নিলেন। কৃষাণের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়লেন, তোমার সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? শুধু হাত তোলা কেন, আপনার ছেলের মতো হাজারটাকে জ্যান্ত পুঁতে ফেলার সাহস আমার আছে। বলে আবারও আজাদকে ধরতে গেল সে। এবার এসে তাকে থামিয়ে দিলেন জলিল মির্জা। কোনরূপ কথা ছাড়াই শক্ত হাতে একটা চর বসিয়ে দিলেন ছেলের গায়ে। মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল চারিপাশ। সরলতার পর্ব চুকে গিয়ে শুরু হলো এক অদ্ভুত নীরবতা। ইকরা ও হুমায়রা ব্যতীত সকালের ড্রয়িং রুমে উপস্থিত হয়ে গেছে এতক্ষণে। সামনের দৃশ্যে রীতিমতো হা হয়ে গেছে সকলে। সবগুলো ভয়ার্ত দৃষ্টি নিবদ্ধ হয়ে রইল বাপ ছেলের পানে। রান্নাঘর থেকে চরের শব্দ কর্ণপাত হতেই কেঁপে উঠল হুমায়রা। চরটা কার গালে পড়েছে বুঝতে বিব্রত হলো না। আশঙ্কায় জর্জরিত ছোট্ট দেহখানা এবার গলা কাটা মুরগির ন্যায় ছটফট করতে লাগলো। মেয়েটা না পারছে বাইরে খেতে, আর না পারছে ভিতরে খেতে। সবকিছু মিলিয়ে অসহ্য চিন্তায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। থমথমে পরিবেশ। জলিল মির্জা রাগে ফুঁসছেন। ভদ্রলোক লজ্জায় বরপক্ষের দিকে তাকাতেও পারছেন না ঠিক মতো। এমন একটা দিনেও তার ছেলে মারপিট করেছে, তাও আবার ছেলে ছোট ভাইকে মেরেছে। কথাটা ভাবতে নিয়ন্ত্রণ হারাচ্ছেন তিনি। ছেলের উদ্দেশ্যে রাগে স্বরে হুঙ্কার ছুড়লেন, এতটা অমানুষ কবে হলে তুমি? অমানুষও তো এমন কাজ করে না। কিসের জন্য তুমি হাত তুলেছ আজাদের গায়ে? উত্তরে ভেসে আসলো একটা নির্লিপ্ত স্বর, না জেনে কথা বলবেন না। ও মার খাওয়ার কাজ করেছে বলেই মেরেছি। কি এমন করেছে আমার ছেলে? ওসমান মোল্লার প্রশ্নের পৃষ্ঠে তার দিক ঘুরে তাকালো কৃষাণ। বলল, কি করেছে তা আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আমার ছেলেকে কেন জিজ্ঞেস করব? তুমিই বলো। কোনো উত্তর করলো না কৃষাণ। তাকে চুপ থাকতে দেখে আরো রেগে গেলেন জলিল মির্জা। ঘটনা সামলাতে এগিয়ে এলেন খলিল মির্জা। শান্ত স্বরে বললেন, কৃষাণ, কি হয়েছে সেটা বলো। কি করেছে আজাদ? আমার স্ত্রীর দিকে নজর দিয়েছ। ছোটখাটো একটা বিস্ফোরণ ঘটল মির্জা বাড়ির আলিশান ড্রয়িং রুমটায়। রাগে গজগজ করতে থাকা জলিল মির্জা এবেলায় এসে দমে গেলেন। পাত্রপক্ষের সকলেও চুপ করে রইলেন কিয়ৎক্ষণ। তবে কৃষাণের কথাটা বিশ্বাস করতে পারলেন না উসমান মোল্লা। তিনি তার ছেলেকে খুব ভালো করে চিনেন। তার ছেলে কখনো এ কাজ করতে পারেন না। তিনি প্রখর বিরোধিতা করে বললেন, আমার ছেলে কখনোই এমন করতে পারে না। এমনও তো হতে পারে তোমার স্ত্রী। আমার স্ত্রীর নাম উচ্চারণ করলে জিহ্বা ছিঁড়ে ফেলবে একদম। ভদ্রলোক কথা সম্পূর্ণ করার সুযোগ পেলেন না। পথিমধ্যেই কৃষাণের ভয়ানক কণ্ঠে জবান বন্ধ হয়ে গেল তার। কণ্ঠটায় কি ছিল জানা নেই, তবে অদ্ভুত হ্রাসে শরীরের পশম শুদ্ধ যেন দাঁড়িয়ে গেল উপস্থিত সকলের। তুমি কিন্তু এবার বাড়াবাড়ি করছো। আমার বাবার সাথে এভাবে কথা বলার অধিকার তোমার নেই। এতক্ষণে মুখ খুলল উমর। সকলের উৎসুক দৃষ্টি এবার নিক্ষিপ্ত হলো তার ওপর। কৃষাণও তাকালো সেদিকে। পাল্টা জবাব দিল, আমার স্ত্রীকে নিয়ে কথা বলার অধিকারও কারো নেই। তোমার স্ত্রী যেহেতু বিষয়টাতে জড়িয়ে আছে, সুতরাং আমার স্ত্রী এতটাই পবিত্র যে তার পবিত্রতার কাছে তোর ভাইয়ের কুদৃষ্টি বারবার হেরে গেছে। আমার পবিত্র ফুলের সাথে কোনো অপবিত্রা জড়িয়ে নেই। ওর নাম আরেকবার নিবি তো সবকটাকে জ্যান্ত পুঁতে ফেলবো। একটু থেমে বলল, আগে নিজের ভাইকে যাচাই কর। কৃষাণের এমন তুই তোকারিতে ভরকে গেল পাত্রপক্ষ। এমন বখাটে ছেলে আজ অব্দি দেখেননি তারা। বড়দের সাথে কেউ এভাবে কথা বলে? এইদিকে মির্জা বাড়ির সকলে নীরব দর্শক হয়ে আছেন। তারা ছেলের এমন আচরণে মোটো অবাক হচ্ছেন না। যেখানে শুধু শুধু তাদের ছেলে সবাইকে তুই তোকারি করে, সেখানে এত কিছুর পরও সম্মানিত শব্দ। ওমর সর্বদাই শান্ত স্বভাবের, তাকে সহজে রাখতে দেখা যায় না। নিজের শান্ত স্বভাবের মাধ্যমে বেশ জটিল পরিবেশও সামলে নিতে পারে সে। আজকেও তার ব্যতিক্রম হলো না। কৃষাণ যতটাই উগ্র, তাকে ততটাই শান্ত দেখা গেল। সহসা নিজের ছোট ভাইয়ের দিক এগিয়ে এলো ওমর। সামনে এসে শান্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তুমি কি তার স্ত্রীর দিকে নজর দিয়েছিলে? জবাব দাও আজাদ। ভাইয়ের শক্ত কণ্ঠেও কৃষাণের শক্ত চাহনিতে চুপ থাকতে সক্ষম হলো না আজাদ। ব্যথাতুর মুখ দিয়ে বের করলো সত্যটা, জি, আসলে তাকে খুব দেখার ইচ্ছা ছিল আমার, তাই দেখতে চেয়েছিলাম, তবে কুদৃষ্টিতে নয়। সে অন্য একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে দেখতে চাওয়া কি তোমার কুদৃষ্টি বলে মনে হয় না? উত্তর দেওয়ার মতো শব্দ খুঁজে পেল না ছেলেটা। অগত্যা মাথা নুয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলল ওমর।
আমার ছেলের ভুলের জন্য আমি ক্ষমা চাইছি। ওসমান মির্জার অনুতপ্ত কণ্ঠের পরিপ্রেক্ষিতে জলিল মির্জা কিছু বলতে নিবেন এর আগেই ভদ্রলোক নিজের দুই ছেলের হাত ধরে বাকি আত্মীয়দের উদ্দেশ্য করে বলে উঠলেন, চলো। ভ্রু কুঁচকে গেল উপস্থিত সকলের। খলিল মির্জা বললেন, কোথায় যাচ্ছেন আপনারা? এখনো তো খাবারই খাননি। ক্ষমা করবেন, এবারের মেয়েকে বউ হিসেবে মানা আমার পক্ষে অসম্ভব। যে বাড়ির ছেলে এমন অভদ্র, সে বাড়ির মেয়ে আর কেমনই বা হতে পারে। ওসমান মোল্লার কথায় রেগে গেলেন মির্জা বাড়ি সকলে। কিছু বলতে নিবেন এর আগে নিজের বাবাকে থামিয়ে দিল উমর। বাবার থেকে হাত ছাড়িয়ে শান্ত কণ্ঠে বলল, সে এখন শুধু এবারের মেয়ে নয়, আমার স্ত্রী হন তিনি। সুতরাং তাকে না নিয়ে কোথাও যেতে পারবো না আমি। মুহূর্তে পাল্টে গেল পরিবেশ। তবদা খেয়ে গেলেন উপস্থিত সবাই। বাদ পড়েনি কৃষাণও। তীক্ষ্ণ দৃষ্টিতে উমরের পানে তাকিয়ে রইল সে। এইদিকে ছেলের কথায় রেগে গেলেন উসমান মোল্লা। বললেন, এগুলো কি বলছো তুমি? এত কিছুর পরও এবারের মেয়েকে নিজের স্ত্রী বলছো? কিছুক্ষণ আগেই তার সাথে আমার বিবাহ হয়েছে, সুতরাং না বলার কোনো কারণ নেই। আপনি নিজেকে শান্ত করুন আব্বাজান। ভুল কিন্তু ভুল যেই করুক না কেন, আচরণ বিধি বলে একটা কথা আছে। যে বাড়ির ছেলে এমন অসভ্য আচরণ করে, সে বাড়ির মেয়ে কি ভালো হবে নাকি? একই কথা যদি আমরা বলি, যে বাড়ির ছোট ছেলে এমন, সে বাড়ির বড় ছেলে ভালো হবে নাকি? কৃষাণের কথায় তেলে বেগুনে জ্বলে উঠলেন ভদ্রলোক। ফুঁসে উঠে বললেন, দেখলি দেখলি, এরপরও যদি তুই এখানে থাকতে চাস তো থাক, আমি চলে যাচ্ছি। বলে আজাদকে নিয়ে হাঁটা ধরলেন তিনি। সাথে বর পক্ষের বাকিরাও চলল তার সাথে। ঠায় দাঁড়িয়ে রইল উমর। তাকিয়ে রইল বাবার প্রস্থান পানে। আর মির্জা বাড়ির সকলে তাকিয়ে রইল তার পানে। কারো মুখেই কোনো রা নেই। সে কোন রুমে আছেন? ওমরের প্রশ্নটা বুঝতে পেরে আঙুল দিয়ে ইকরার রুম দেখিয়ে দিল নাজমিন বেগম। সাথে সাথে সেদিকে হাঁটা দিল সুপুরুষ। ড্রয়িং রুমে তখন শুধু মির্জা বাড়ির সদস্যদের উপস্থিতি রয়েছে। কারো মুখেই কোনো রা নেই। এত সব ঘটনার পর সকলেই একদম থম মেরে গেছে। আজকের দিনটাতেও কি তোর এসব করার দরকার ছিল? একবার বোনটার কথাও ভাবলি না? পরিবেশ স্বাভাবিক হতে এতক্ষণ ভিতরে পুষে রাখা রাগটা বহিঃপ্রকাশ করলেন ইয়াসমিন বেগম। সেদিকে বিন্দুমাত্র আগ্রহ দেখালো না কৃষাণ। সে নিজের মতো হেঁটে রান্নাঘরের দিকে যেতে লাগলো। বলল, আমি দিনক্ষণ দেখে মারামারি করি না, সামনের মানুষ দেখে মারি। রান্নাঘরের চাপানো দরজাটা খুলতেই দৃশ্যমান হলো হুমায়রার সংকীর্ণ কায়া। কাচুমাচু ভঙ্গিতে সামনে তাকালো মেয়েটা। দেখতে পেল স্বামীর রাগান্বিত মুখখানা। এখনো স্বাভাবিক হয়নি মানুষটা। এত জেদ বুঝি কারো হয়? ভাবনার মাঝে তার পেলব হাতখানা নিজের পুরুষালী হাতের মুঠোয় পুরে নিল কৃষাণ। ওভাবেই রান্নাঘর থেকে বেরিয়ে হাঁটা ধরল রুমের উদ্দেশ্যে। ড্রয়িং রুম হতে ওদের পিছনটা দেখা গেল। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল আয়াত। পল্লব ঝাপটে ঝাপটে বারংবার চাইল দুজনের হাতের দিকে। কিশোরী হৃদয়ের কোথাও একটা অনুভব হলো হালকা চিনচিন ব্যথার। সে তো ভেবেছিল কৃষাণ ভাই হুমায়রা ভাবিকে পছন্দ করে না, কিন্তু এতক্ষণ যা ঘটলো এরপর তো বোঝাই যাচ্ছে যে কৃষাণ শুধু ভালোবাসে না, বরং বাড়াবাড়ি রকমের ভালোবাসে হুমায়রাকে। কাঁদতে কাঁদতে চোখ মুখের অবস্থা বেগতিক হয়ে গেছে ইকরার। রুম হতে বাপ, ভাই ও শ্বশুরের উচ্চ কণ্ঠ সবকিছুই শুনেছে সে। শুধু শুনেনি স্বামীর শান্ত স্বরে বলা প্রতিটি মনোমুগ্ধকর কথা, যার দরুন এভাবে কেঁদে যাচ্ছে। চোখ বেয়ে অনর্গল জলধারা গড়িয়ে পড়ার মাঝে রুমের মধ্যে কারো অস্তিত্ব টের পেল। কেউ একজন খুব সন্তর্পণে এগিয়ে আসছে তার দিক। ঘোমটার আড়াল হতে ধীরে ধীরে মাথা তুলে তাকালো রমণী। নিজের সামনে আবিষ্কার করলো ক্রিম কালারের জুব্বা পরিহিত এক সুদর্শন যুবককে। সাথে সাথে চোখ নামিয়ে নিল মেয়েটা। কাঙ্ক্ষিত পুরুষটাকে দেখতেই বুকে ঝড় উঠল মেয়েটার। তৎক্ষণাৎ কান্না থামানোর চেষ্টা চালালো। সে তো ভেবেছিল মানুষটা হয়তো চলে গেছে। চলুন। একটা ঠান্ডা কণ্ঠ কর্ণপাত হতে নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো ইকরা। চোখের সামনে স্থান পেল একটা ভরসাযোগ্য হাত, যা তার দিকেই বাড়িয়ে রাখা। কোলের মাঝে গুটিয়ে রাখা ডান হাতটা সে হাতের উদ্দেশ্যে বাড়িয়ে দিল সে। কিছুক্ষণের মধ্যেই তার কাঁপা কাঁপা হাতখানা স্থান পেল একটা সুঠাম হাতের মাঝে। তার হাত ধরে তাকে বসা থেকে উঠালো উমর। পরপর স্ত্রীকে নিয়ে চলল নিজ গন্তব্যে। কৃষাণকে রুম পেরিয়ে ছাদের দিকে এগুতে দেখে কপালে ভাঁজ পড়ল হুমায়রার। সে তো ভেবেছিল তারা রুমে যাচ্ছে, কিন্তু এখন তো মনে হচ্ছে মানুষটার মনে অন্য কিছু চলছে। সে ক্ষীণ স্বরে বলল, এমন সময় ছাদে কেন যাচ্ছেন? কোনরূপ বাক্য নির্গত হলো না কৃষাণের মুখ থেকে। সে নিজের মতো এগুতে লাগলো।
একেবারে ছাদের কর্নারে এসে হুমায়রার হাত ছাড়ল কৃষাণ। শক্ত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, তোকে বলেছিলাম না রুম থেকে বের না হতে? রান্নাঘরে একটু কাজ ছিল, আর আম্মুকে দিয়ে খবর পাঠিয়েছিলাম আপনার কাছে। আম্মু বলেনি আপনাকে? খবর পাঠিয়েছিস তো কি হয়েছে? আমি এলে যাওয়া যেত না? বলতে বলতে হুমায়রার দিকে এগুতে লাগলো ছেলেটা। যতবারই তখনকার দৃশ্য মনে পড়ছে ততবারই রাগে মাথায় রক্ত উঠে যাচ্ছে তার। হয়তো দরজার ওপাশ থেকে হুমায়রা বুঝতে পারেনি, তবে কৃষাণ ঠিকই দেখেছিল দরজার দিকে আজাদের বাড়ানো হাতটা। কিন্তু কৃষাণের উপস্থিতিতে তা দরজা ছুঁতে সক্ষম হয়নি। ভাগ্যিস সে সঠিক সময়ে পৌঁছেছিল। মানুষটার এমন রাগী চিত্তে হালকা ভয় সৃষ্টি হলো হুমায়রার মাঝে। দুকদম পিছিয়ে গেল মেয়েটা। সাথে সাথে পিঠ ঠেকলো শক্ত রেলিংয়ে। জমে গেল সে। থেমে থেমে উচ্চারণ করলো, আসলে আসলে তাকে অনুসরণ করে বলল কৃষাণ। শুষ্ক ঢোক গিলে নিজেকে ধাতস্থ করলো রমণী। কিছু বলতে নিবে এর আগেই তার বাহু ধরে শরীরটাকে ছাদের রেলিং এর বাইরে ঝুলিয়ে দিল কৃষাণ। অমনি ভয়ে তার বুকের কাছে শার্ট খামচে ধরলো মেয়েটা। চোখ বড় বড় করে বলল, কি করছেন? কথা বললে তো শুনিস না। এখান থেকে ফেলে দেই তোকে। দেই ফেলে। বলতে বলতেই বাহুতে আরেকটু জোর প্রয়োগ করলো। ভয়ে মেয়েটা জান বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। চোখ মুখ খিচে নিল। অসহায় কণ্ঠে বলল, হায় আল্লাহ, এমন করবেন না দয়া করে। ভয় লাগছে আমার। তো আমার কি? গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল কৃষাণ। দেখে মনে হচ্ছে না হুমায়রার ভয় পাওয়া নিয়ে তার কিছু এসে যায়। সে নির্লিপ্ত চোখে তাকিয়ে রইল হুমায়রার ভয়ার্ত মুখপানে। এর মাঝে ফের শোনা গেল হুমায়রার মিহিস্বর, শুনুন না, আপনি না ভালো স্বামী, এবারের মতো ক্ষমা করে দিন আমায়। এরপর থেকে আর আপনার কথা অমান্য করব না। ভালো স্বামী শব্দ দুটো কর্ণপাত হতেই রাগের মাঝে হাসি পেল কৃষাণের। হুমায়রার খিচে রাখা বন্ধ চোখের দিক তাকিয়ে শব্দহীন হেসে ফেলল সে। পরপর কিছুক্ষণ নীরব থেকে হুমায়রাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো মেয়েটা। সহসা তার কপালে কপাল ঠেকিয়ে দিল কৃষাণ। চোখ বুজে তলিয়ে গেল এক অজানা শান্তির জগতে। মানুষটার অকস্মাৎ কাণ্ডে একেবারে জমে গেছে হুমায়রা। নড়াচড়া বন্ধ করে এক প্রকার জড়বস্তু হয়ে আছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। এরপর চট করে হুমায়রাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল কৃষাণ। বলল, যা এখান থেকে। ভড়কে গেল মেয়েটা। মানুষটার অভিব্যক্তি বুঝতে না পেরে প্রশ্ন ছুড়ল, কি? বলেছি যা এখান থেকে, নয়তো এবার সত্যি ফেলে দেব ছাদ থেকে। চোখ ছোট ছোট করে স্বামী নামক অদ্ভুত মানুষটার দিকে তাকিয়ে রইল হুমায়রা। পরপর ঘুরে হাঁটা ধরল। যেতে যেতে বলল, বখাটে পুরুষ। হুমায়রার যাওয়ার পানে তাকে সিগারেট ধরাচ্ছিল কৃষাণ। পথিমধ্যেই পরিচিত সম্বোধনটা কানে পৌঁছালো। অমনি ঠোঁটজোড়া কিঞ্চিত প্রসারিত হলো কঠোর মানবের। বাড়িতে বউ প্রবেশ করার আগেই তাকে নিয়ে আলোচনায় মেতে উঠেছে পুরো মোল্লা পরিবার। বউ নিয়ে বললে ভুল হবে, বউয়ের ভাই আলোচনার প্রধান কেন্দ্র। ওসমান মোল্লা একেবারে ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছেন। বিয়ে বাড়ি হতে ছোট ছেলেকে এমন অবস্থায় ফিরে আসতে দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বাড়ির সকল সদস্য। পরবর্তীতে এই করুণ দশার পিছনের কারণ শুনতে সে উদ্বিগ্নতাটা পরিণত হয়েছে রাগে। অথচ নিজের ছেলের ভুলগুলো যেন চোখেই পড়ছে না তাদের। সকলে একজোট হয়ে ড্রয়িং রুমে বসে আছেন, অপেক্ষা নতুন বউয়ের আগমনের। ওমরের মা ফরিদা বেগম তো একেবারে ঊর্ধ্বে। ভদ্রমহিলা কোনোভাবেই শান্ত হচ্ছেন না। নূরজাহান বেগম তাকে শান্ত করার প্রয়াস চালাচ্ছেন, কিন্তু তার এক কথা, কোনোভাবেই ওই বাড়ির মেয়েকে ঘরে প্রবেশ করতে দিবেন না তিনি। এর মাঝে বাড়ির মূল ফটকে এসে উপস্থিত হলো ওমর ও ইকরা। অমনি সকলে মিলে জড়ো হলেন সেদিকে। ফরিদা বেগম দূর থেকে ছেলের উদ্দেশ্যে বললেন, এত কিছুর পরে ওই বাড়ির মেয়েকে এখানে আনার সাহস তোমার কি করে হলো ওমর? শাশুড়ির এমন আচরণে কিছুটা গুটিয়ে গেল ইকরা। ব্যাপারটা বুঝতে পেরে ওমর মায়ের উদ্দেশ্যে বলল, আপনি শান্ত হন আম্মাজান, আগে পুরো ঘটনা পুরোপুরি বুঝে নিন। কি বুঝবো আমি? ওই ছেলের সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আজাদ অন্যায় করেছে বলেই তার গায়ে হাত তোলা হয়েছে। কি এমন অন্যায় করে ফেলেছে? সবই তো শুনেছি আমি তোমার আব্বাজানের থেকে। এত বড় অপরাধটা কি আপনাদের চোখে পড়ছে না আম্মাজান? অন্যের স্ত্রীর উপরে নজর দেওয়া কি আপনার কাছে এইটুকু ব্যাপার মনে হচ্ছে? ওনার ভাই যদি শাস্তি না দিতেন আমি নিজেই শাস্তি দিতাম আজাদকে। ওখানে ওর অবস্থা দেখে শুধু চুপ ছিলাম আমি। দয়া করে প্রসঙ্গে আর কোনো কথা বলবেন না। উপস্থিত সকলে অবাক চিত্তে তাকিয়ে রইল সামনের পুরুষটির পানে। ফরিদা বেগম কণ্ঠ শৃঙ্গে তুলে বললেন, প্রথম দিনেই বইয়ের
আয় টানছো তুমি? বউ ঘরে প্রবেশ করার আগে পরিবারের কথা ভুলে গেলে? হতাশার নিঃশ্বাস ফেলল উমর। অত্যধিক মোলায়েম স্বরে বলল, আমি কাউকে ভুলে যাইনি আম্মাজান। আপনার এখন মাথা গরম, বোঝালেও বুঝবেন না আপনি। পরে এ ব্যাপারে আপনার সাথে কথা বলবো আমি। একটু থেমে বলল, কোনো নিয়ম পালন করবেন কিনা করুন। কোনো নিয়মের দরকার নেই, তোমার বউ নিয়ে তুমি যেভাবে ইচ্ছে সেভাবেই ঘরে প্রবেশ করো, বলে হনহন করে স্থান ত্যাগ করলেন ভদ্র মহিলা। মায়ের প্রস্থান পানে চেয়ে চোখ বুজে শ্বাস টেনে নিল উমর। শান্ত স্বরে বলল, নিন হাত ধরুন, ভয় পাবেন না। এই হাতের মালিকের দেহে প্রাণ থাকা অবধি আপনি নির্ভয়ে প্রতিটি কদম ফেলতে পারেন। এবার আল্লাহর নাম নিয়ে প্রবেশ করুন আপনার নতুন জীবনযাত্রায়। শক্ত করে হাতখানা ধরল ইকরা। পরপর সৃষ্টিকর্তার নাম নিয়ে এগুতে লাগলো স্বামীর সাথে। এতদিনের হাসি খুশি প্রাণবন্ত মির্জা বাড়িটা যেন আজ শোকনীড়ে পরিণত হয়েছে। চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত বিষণ্ণতা। একে তো বাড়ির একমাত্র মেয়ের বিদায়, সাথে একটু আগে বাড়ির দুই কর্তা খলিল মির্জা ও জলিল মির্জা রাত 4টার ফ্লাইটে আবারও সেই দূর প্রবাসে পাড়ি জমিয়েছেন। আর আরিবা ও আয়াত গতকাল ইকরার বিদায়ের পরপরই নিজেদের বাসায় চলে গেছে। সুতরাং জনমানবে পরিপূর্ণ বাড়িটা এখন প্রায় খালি বললেই চলে। দুই ভাইয়ের বিদায়ের পর বাড়ির কেউই আর ঘুমায়নি। ড্রয়িং রুমে বসে যে যার মতো নীরবতা পালন করেছে। যেই নীরবতার আড়ালে লুকিয়ে ছিল অদৃশ্য এক শূন্যতা। এক পল ড্রয়িং রুমের নির্জীব সদস্যদের পর্যবেক্ষণ করে নিজ কক্ষে চলে এসেছে কৃষাণ। ওসব বিদায়ের পর্ব তার মনে দাগ কেটেছে কিনা বোঝা মুশকিল। রুমে এসে নিজের মতো ঘুমের রাজ্যে তলিয়ে গেছে সে। দেখে মনে হচ্ছে বেশ আরামের ঘুম দিয়েছে। নিত্যদিনের নিয়ম মাফিক ফজরের নামাজ ও কোরআন তেলাওয়াতের পর্ব চুকিয়ে আজকে আর বান্ধবীর সঙ্গে ছাদে যাওয়া হলো না হুমায়রার। মলিন মুখ নিয়ে কক্ষে প্রবেশ করলো সে। একবার মানুষটার ঘুমন্ত মুখ পানে চেয়ে ওভাবে হাঁটা ধরল বারান্দার উদ্দেশ্যে। তবে তার অগোচরে একজোড়া চোখ ঠিকই দেখলো তার মুখের মলিনতা। বারান্দায় এসে মিঠুকে ঘুমন্ত অবস্থায় দেখে মন খারাপের মাত্রা আরো বেড়ে গেল হুমায়রার। এ বেলায় দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল মেয়েটা। বিষণ্ণ চোখে তাকিয়ে রইল আকাশের পানে। মানসপটে ভাসতে লাগলো ইকরার সাথে কাটানো মুহূর্তগুলো। নিয়ম করে সকাল বিকাল একসাথে কাটানো স্মৃতিগুলো। সহসা পিছন থেকে ভেসে আসলো সুপরিচিত মানবের কণ্ঠ। এই হুজুরনি। অসময়ে মানুষটার কণ্ঠ পেয়ে নড়ে উঠল হুমায়রা। নিজেকে স্বাভাবিক করে ফিরে চাইল। মিহিস্বরে উত্তর করলো, হুম। দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। দৃষ্টি হুমায়রার মুখ পানে নিবদ্ধ, যেখানে স্পষ্ট ফুটে উঠছে মলিন ভাব। আজকাল সামনে থাকা এই রমণীর স্বাভাবিকতার আড়ালে থাকা সকল অনুভূতি খুব সহজেই ধরা পড়ে যায় কৃষাণের কাছে। সে কি এখন মেয়েটাকে গভীরভাবে পরখ করে, নাকি এমনিতেই বুঝে যায়? আপনি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লেন যে? হুমায়রার কণ্ঠে ভাবনায় ছেদ পড়ল কৃষাণের। জবাবে বলল, এমনি, ঘুম আসছে না, তাই ভাবছি একটু হাঁটতে বেরোই। হুমায়রার মনে হলো কৃষাণ মিথ্যে বলছে। তার খানেক লাল চোখ জোড়ায় স্পষ্ট ঘুমের রেশ দেখা যাচ্ছে। মনে হচ্ছে ঘুমের দরুন চোখ খুলতে কষ্ট হচ্ছে মানুষটার। নিজের চিন্তাধারা চেপে রাখলো মেয়েটা। ছোট শব্দে জবাব দিল, ও। কিয়ৎক্ষণ নীরব রইল পরিবেশ। কারো মুখ হতেই কোনো শব্দ নির্গত হলো না। অকস্মাৎ নিস্তব্ধ প্রকৃতির মাঝে ঝড় তুলে দেওয়ার মতো দুটো শব্দ উচ্চারিত হলো কৃষাণের কণ্ঠনালী হতে। তুই যাবি? অপ্রত্যাশিত শব্দদ্বয় কর্ণকুহরে পৌঁছাতে থমকালো হুমায়রা। হতচকিত হলো পেলব কায়া। মনে হলো ভুল কিছু শুনেছে সে। তৎক্ষণাৎ চোখ তুলে সামনের মানবের পানে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। অনিশ্চিত কণ্ঠে বলল, জি। বিরক্ত হলো ছেলেটা। এমনিতেই মন মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে কোনো মতে প্রস্তাবটুকু করেছে, এখন আবার এমন রিয়েকশন দেখে বলল, ধুর, যেতে হবে না, তুই বসে থাক এখানে। আরে না না, যাবো তো আমি। একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। চলন্ত পদযুগল থামালো কৃষাণ। বলল, তাড়াতাড়ি কর। লোহার গেটের সামনে দাঁড়িয়ে ফোন স্ক্রল করছে কৃষাণ। অপেক্ষা করছে হুমায়রার আগমনের। মিনিট পাঁচেকের মধ্যেই তার অপেক্ষার অবসান ঘটিয়ে বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসলো কাঙ্ক্ষিত রমণী। কুসকুসে কালো বোরকার আবরণে ঢাকা পড়েছে তার পুরো সত্তা। শুধু নিকাবের ফাঁক দিয়ে উদিত হয়ে আছে একজোড়া অতিশয় মায়াবী আঁখি, যার সুদীর্ঘ ঘন পল্লব ঝাপটে ঝাপটে তার দিকে এগুচ্ছে সেই নারী। চলুন। কথার আওয়াজে সম্বিত ফিরল কৃষাণের। তরির চোখ ফেরালো অন্যদিকে। হাতে মোবাইলটা রেখে দিল প্যান্টের পকেটে। অপর হাতে হুমায়রার পেলব হাতখানা মুঠোয় পুরে নিয়ে হাঁটা ধরল।
হাঁটার মধ্যে অবাক চিত্তে সেদিকে তাকিয়ে রইল হুমায়রা। মানুষটার বলিষ্ঠ হাতের 5 আঙুলের ভাঁজে শান্ত হয়ে আছে তার চঞ্চল হাতখানা। দৃশ্যটা দেখতে হৃদয় জুড়ে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি খেলা করে গেল মেয়েটার। আলো আঁধারের সংমিশ্রণে ভরপুর এক স্নিগ্ধ ভোর। জনমানব শূন্য এক মাটির রাস্তা হেঁটে চলছে একজোড়া কপোত কপতি। রাস্তার দুপাশ জুড়ে আছে নানান ফসলের ক্ষেত। ক্ষণে ক্ষণে বিভিন্ন ফসলের ক্ষেত হতে আসা ভিন্ন ভিন্ন সুবাস ঠান্ডা বাতাসের সাথে মিশে তৈরি করছে এক অদ্ভুত সতেজতা, যা হৃদয় দুলিয়ে দিচ্ছে মানব মানবীর। সহসা খানেক দূরের একটা সূর্যমুখী ফুলের ক্ষেতে চোখ আটকালো হুমায়রার। মুগ্ধ নয়নে সেদিকে তাকিয়ে মনে মনে বিড়বিড় করলো, মাশাল্লাহ। পরপর কৃষাণের নির্লিপ্ত মুখপানে চাইল। কিয়ৎক্ষণ দ্বিধান্বিত চোখে চেয়ে বলল, কোথায় যাচ্ছে আমরা? গন্তব্যহীন। চলুন নয় ফুলগুলোর কাছে যাই। হুমায়রার আঙুল অনুসরণ করে সেদিকে তাকালো কৃষাণ। একবার ফুলগুলোকে পর্যবেক্ষণ করে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো সামনের রমণীর পানে। সময় নিয়ে উত্তর করলো, যেখানে ইচ্ছা চল। মানুষটার এমন স্বাভাবিক আচরণে খানিক অবাক হলো হুমায়রা, তবে ঠোঁটে হাসি ফুটে উঠল তার। নিকাবের আড়ালে থাকা সে হাসি না দেখলো, মেয়েটার চোখের মাঝেই খুশির ঝিলিক দেখতে পেল কৃষাণ। সাথে সাথে হৃৎকোটরে এক পশলা সুখের দেখা মিলল। মস্তিষ্ককে উপেক্ষা করে হৃদয় হতে ধ্বনিত হলো কিছু শব্দ। ওই মায়াবী মুখের বিন্দুমাত্র মলিনতা আমার পুরো হৃদয় বিষণ্ণতা বয়ে আনে। প্রকৃতির ক্যানভাসে আঁকা এক হলুদ স্বপ্নের বাস্তব চিত্র যেন। সূর্যমুখী ফুলের বাগান। দূর থেকে দেখে মনে হচ্ছে সবুজ মাঠের বুকে কেউ সোনালী গালিচা বিছিয়ে রেখেছে। প্রতিটি ফুল যেন সূর্যের পানে চেয়ে থাকা এক একটি উজ্জ্বল হাসি। বাতাসের আলতো দোলায় অগণিত সূর্যমুখী দোল খেয়ে যেন আগন্তুককে মুগ্ধতার আবেশে আমন্ত্রণ জানাচ্ছে। কৃষাণের হাত ধরে তার পিছন পিছন প্রকৃতির এই মনোরম দৃশ্য দেখতে দেখতে সামনে এগুচ্ছে হুমায়রা। প্রতিটি কদম ফেলছে অধিক সতর্কতার সাথে। ক্ষেতের আইলগুলো এতটাই সরু যে একটু এদিক সেদিক হলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এক পর্যায়ে কাঙ্ক্ষিত গন্তব্যের কিছুটা সামনে এসে থেমে গেল কৃষাণ। থামলো তার কদমের সাথে কদম মিলিয়ে চলা হুমায়রাও। সেখানে এসে পড়ল আরেক বিপাকে। সামনে এগুনোর মতো আর কোনো আইল নেই। যেটা ছিল সেটা ভেঙে কাদায় পরিণত হয়েছে। সাথে টইটম্বুর করছে গোলাটে রঙের ময়লা পানি। কোনো মসৃণ পায়ে পানিতে ভিজলে অ্যাথলেটস বা ছত্রাকজনিত সংক্রমণ হবে নিশ্চিত। ব্যাপারটা লক্ষ্য করে পাশে থাকা হুমায়রার দিক তাকালো কৃষাণ। প্রশ্ন ছুড়ল, যাবি? এত বড় পথ এসে এটুকুর জন্য ফিরে যাব? এছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছিস তুই? জুতো জোড়া এখানে খুলে রেখে চলুন যাই। পানি তো বেশি না, পায়ের কবজি অবধি হবে শুধু। পাগলে পাইছে তোরে? এই পানি দিয়ে গেলে পায়ের কি হতে পারে ধারণা আছে তোর? এসবে অভ্যস্ত হলে না হয় আলাদা ব্যাপার ছিল। আরে কিছু হবে না ইনশাল্লাহ, চলুন না যাই, অনুনয় করে বলল হুমায়রা। বিরক্তি চোখে কিছুক্ষণ মেয়েটার দিকে তাকিয়ে রইল কৃষাণ। পরপর মাথা নিচু করে প্যান্ট গোটাতে লাগলো। সন্তুষ্টজনক হাসি ফুটল হুমায়রার মুখে। দেরি না করে পায়ের জুতো জোড়া খুলে ফেলল সে। দুহাতে বোরকা উপরে তুলে পা বাড়ালো। তবে রমণীর মসৃণ পাদয় মাটি ছোঁয়ার আগেই শূন্যে উঠে গেল। একজোড়া বলিষ্ঠ হাতের আওতায় চলে এলো তার ছোট্ট দেহখানা। ঘটনার আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে শক্ত করে কৃষাণের গলা জড়িয়ে ধরল হুমায়রা। ভয়ে চোখ খিচে মুখ গুজে দিল মানুষটার বুকে। এর মাঝেই শুনতে পেল বড্ড অনীহা নিয়ে বলা কিছু বাক্য। এই নারী জাতি নিয়ে যেখানে যাও সেখানেই প্যারা। পড়তে পড়তে আবদার ছুড়বে, পুরো না করেও শান্তি নেই। আবার সব দিক দিয়ে এতটাই নাজুক যে সামলে না রাখলেও বিপদ। মানুষটার স্বরে স্বাভাবিক হলো হুমায়রা। মুখ তুলে চাইল তার মুখ পানে। চাপা হাসি হেসে বলল, আপনি কি কোনোভাবে আমার ব্যাপারে পজেসিভ? আমি পুরোপুরি পজেসিভ। তবে সেটা তোর ক্ষেত্রে নয়, নিজের ক্ষেত্রে। কারণ এখন তোর পায়ে কিছু হলে পরে আমাকেই সারাক্ষণ তোকে কোলে নিয়ে ঘুরতে হবে। দীর্ঘক্ষণের জন্য না ভুগে ক্ষণিকের জন্য না হয় ভুগে নিলাম। চোখ ছোট ছোট হয়ে গেল মেয়েটার। লোকটার সাথে কথা বলাই বেকার। কখনো কোনো প্রশ্নের সোজা উত্তর দিবে না। যত রকমের বাঁকা কথা আছে সব এই লোকের আন্ডারে পাওয়া যাবে। একেবারে সূর্যমুখী ফুলের পাশে এনে হুমায়রাকে কোল থেকে নামালো কৃষাণ। বলল, নে, এবার যত ইচ্ছে দেখ। মেয়েটার খুশি দেখে কে। তৎক্ষণাৎ হাত দিয়ে সবগুলো ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো সে। মুগ্ধ দৃষ্টিতে পরখ করতে লাগলো ফুলের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে। মুহূর্তে হারিয়ে গেল সূর্যমুখীদের সৌন্দর্যের ভিড়ে। অন্যদিকে অগণিত সূর্যমুখীর ভিড়ে কৃষাণের দৃষ্টি আটকে রইল
এক জ্যান্ত সূর্যমুখীর পানে, যাকে নিখুঁত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে গেল তার শান্ত দুটি আঁখি। ওভাবেই কেটে গেল অনেকটা সময়। এবেলায় ফুল ছেড়ে হাসি খুশি চিত্তে কৃষাণের নিকটে এগিয়ে এলো হুমায়রা। সাথে সাথে নজর সংযত করে নিল কৃষাণ। অত কিছু লক্ষ্য করলো না মেয়েটা। বলল, চলুন এবার ফিরে যাই। ফুল নিবি না? হুমায়রার খালি হাতের দিক তাকিয়ে অবাক স্বরে বলল কৃষাণ। পৃষ্ঠে ভেসে আসলো রমণীর নরম স্বর। না, এগুলো কার ফুল, অনুমতি ছাড়া নেওয়া যাবে না। তাহলে এত কষ্ট করে এখানে আসার মানে কি? অনেক মানে আছে, আপনি বুঝবেন না। চলুন তো। কে শোনে কার কথা? হুমায়রার কথা সম্পূর্ণ উপেক্ষা করে ফুল ছিঁড়তে উদ্যত হলো ছেলেটা। অমনি আঁতকে উঠল রমণী। সতর্ক কণ্ঠে বলল, হায় আল্লাহ, অনুমতি ছাড়া পারলে সেটা চুরি হয়ে যাবে। আমি চুরির জিনিস নিব না। থেমে গেল কৃষাণ। সেটা দেখে যেই না একটু নিশ্চিত হতে নিবে মেয়েটা, তখনই তাকে অবাক করে দিয়ে ফাঁকা ক্ষেতের মাঝে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল কৃষাণ। কইরে সূর্যমুখী ক্ষেতের কামলা সূর্য, তোর ক্ষেতের থেকে দুটো ফুল নিলাম। চুপ করে দুটো ফুল ছিঁড়ে নিল। পরপর সেগুলো হুমায়রার দিক বাড়িয়ে দিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, এবার কিন্তু আমি অনুমতি নিয়ে পেরেছি, সুতরাং ক্ষেতের মালিক না শুনলে সেটা তার দোষ। এখানে আমার কোনো চুরির দায় নেই। কিয়ৎক্ষণ মানুষটার পানে ড্যাব ড্যাব করে চেয়ে থেকে শব্দ করে হেসে উঠল হুমায়রা। নীরব প্রকৃতির মধ্যে সে হাসির শব্দ যেন অপরূপ কোনো বাদ্যযন্ত্রের সুর হয়ে ছড়িয়ে পড়ল। দিন ক্ষণ অবস্থান সবকিছু ভুলে মন্ত্রমুগ্ধের ন্যায় সেদিকে তাকিয়ে রইল কৃষাণ। মেঘমালা ভেদ করে সূর্যের তীক্ষ্ণ রোশনি ধরণীতে প্রবেশ করবে করবে ভাব। পূর্ব দিগন্তের লালাব আভাতা জানান দিতে ব্যস্ত হয়ে উঠেছে। চারপাশের সবকিছু তখন স্পষ্ট দৃশ্যমান। মাটির রাস্তার কিনারে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। হাতে স্থান পেয়েছে কিছুক্ষণ আগের দুটো সূর্যমুখী ফুল, যা হুমায়রার হাতে থাকার কথা ছিল। এখন মনে হচ্ছে হুমায়রাকে নিয়ে বেরোনোই তার ভুল হয়েছে। সে ধমকের স্বরে বলল, এই তুই আসবি, নাকি তোরে রেখেই চলে যাব আমি? লতার মতো বিছিয়ে থাকা সবুজ গাছগুলোর মধ্যে অবহেলায় ফুটে ওঠা ছোট ছোট ভৃঙ্গরাজকে নিজের হাতে সযত্নে তুলে নিতে ব্যস্ত হাতদ্বয় থামল হুমায়রার। স্বামীর কথার পৃষ্ঠে ব্যস্ত হয়ে উত্তর করল, আরে এই তো হয়ে গেছে আমার। একটু আগে তো স্বয়ং সূর্যমুখীকেই নিতে চাইছিলে না, এখন পুরো জাত গোষ্ঠী নিতে লেগে পড়েছিস। তোদের নারী জাতিদের মতিগতি বোঝা মুশকিল। উত্তরে চুপ থাকা ছাড়া কোনো পথ খুঁজে পেল না মেয়েটা। প্রভাবে আরো কিছু ফুল নিয়ে সেগুলো ব্রেসলেটের মতো পেঁচিয়ে সোজা হয়ে দাঁড়ালো। বলল, চলুন। কথা শেষ করে ব্রেসলেটটা হাতে পরার চেষ্টা চালিয়ে গেল। তবে এক হাতে তা করতে সক্ষম হলো না। বারংবার চেষ্টা করেও ব্যর্থ হলো। অগত্যার সামনে দণ্ডায়মান পুরুষটির পানে চাইল রমণী। সাথে সাথে মিলিত হলো দুই জোড়া আঁখি। কৃষাণ এতক্ষণ বিরক্তি নিয়ে তার কাণ্ডই দেখছিল। সে তাকাতেই ভ্রু কুঁচকে বলল, কি সমস্যা? এটা কি বানিয়েছিস? এটা পুষ্প বাঁধুনি, হাতে পরার জন্য। ওই যে ফুলের দোকানে দেখেন না ঝুলিয়ে রাখে, কি সুন্দর গাছটা, ওইগুলোর মতো আর কি। একটু বেঁধে দিবেন? শেষের লাইনটা বলতে গিয়ে কণ্ঠ কিছুটা খাদে নামলো হুমায়রার। নিশ্চয়ই এখন একটা রাম ধমক খাবে সে। মনে মনে তারই প্রস্তুতি নিতে লাগলো। তখনই শোনা গেল মানুষটার বিরক্তি ভরা শক্ত কণ্ঠ, তোর কি আমাকে প্রেমিক পুরুষ মনে হয়? হুম, আমার তো আপনাকে বখাটে পুরুষই মনে হয়। তাহলে এমন আজের আবদার করিস কেন? এসব আমার কাজ না। এইটুকু করলেই কি আর প্রেমিক পুরুষ হয়ে যায়? আগে তো ইকরা নিজের হাতে বানিয়ে পরিয়ে দিত। আমি পারি না এসব। ও আচ্ছা, তাহলে ফেলে দিই। বলেই সেটাকে ফেলে দিতে নিল মেয়েটা। অমনি খপ করে তার হাত ধরে থামিয়ে দিল কৃষাণ। বলল, আচ্ছা দে। বলেই বস্তুটি নিয়ে হাতে থাকা সূর্যমুখী ফুলগুলো হুমায়রার হাতে ধরিয়ে দিল। শান্ত চোখে মানুষটার পানে চেয়ে রইল হুমায়রা। পরপর কথা না বাড়িয়ে অপর হাতটা এগিয়ে দিল। মুহূর্তে সেথায় স্থান পেল লতাপাতা ও ফুল দিয়ে গড়া একটা জীবন্ত পুষ্প কানন। ফর্সা হাতে হলুদ ফুলগুলোর উপস্থিতি হাতের মাঝে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করলো। সেদিকে এক পল তাকিয়ে সামনের রাস্তার দিকে নজর ফেরালো কৃষাণ। বলল, চল। চলুন। অতঃপর একত্রে পথ চলতে লাগলো দুই জোড়া পা। পুরো দুনিয়া যখন নিজেদের ঘুমের রাজ্যে বিভোর, তখনই নিজেদের মতো দুনিয়া দেখে চলে গেল তারা। এক স্নিগ্ধ ভোর আর নীরব প্রকৃতি সাক্ষী হয়ে রইল সেই পথ চলার, যার প্রতিটি কদমের অন্তরালে বুনিত হলো কিছু বাক্য। পুরো দুনিয়া যখন নিজেদের ঘুমের ঘোরে মত্ত, কৃষাণ মির্জা তখন নিজের একান্ত দুনিয়া দেখায় ব্যস্ত। ঘর বন্দি হয়ে বসে আছে ইকরা। একটু আগে ওমর রুম থেকে বেরিয়ে গেছে।
হয়তোবা বাইরের পরিবেশ স্বাভাবিক কিনা সেটা দেখতে গিয়েছে সে। তাকে বলে গেছে সে আসা না অবধি রুম থেকে বের না হতে। তাই ইকরাও চুপচাপ বসে আছে। কিছুক্ষণের মধ্যেই রুমে ফিরে এলো উমর। ইকরার দিক নিজের ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, আপনার আম্মাজান কল করেছেন। ফোন কানে নিয়ে মায়ের উদ্দেশ্যে সালাম ঠুকলো ইকরা। ওপাশ থেকে ভেসে আসলো ইয়াসমিন বেগমের অতি আদরে স্বর, কেমন আছো মা আমার? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো আম্মু? মা মেয়ের কথা বলার মাঝে রুম ত্যাগ করলো উমর। সেদিকে এক পল তাকিয়ে মায়ের কথায় মনোযোগ দিল ইকরা। ও বাড়িতে কোনো ঝামেলা হয়নি তো? কেউ কোনো খারাপ ব্যবহার করেছে? না আম্মু, কেউ কিছু বলেনি। তুমি এসব নিয়ে চিন্তা করো না। মেয়ের কথায় শান্ত হতে পারলেন না ভদ্র মহিলা। তিনি চিন্তিত স্বরে বললেন, তোমার শাশুড়ি তোমায় মেনে নিয়েছে? জি। তুমি মিথ্যা বলছো না তো? আরে না, সবাই মেনে নিয়েছে। এমনিতেই এখন একটু রেগে আছে। এসব নিয়ে তুমি চিন্তা করো না তো। আচ্ছা, হুমায়রা কোথায়? ও তো ঘরে নেই, কৃষাণের সাথে কোথায় যেন গেছে। বিস্ময়ে চোখ বড় বড় হয়ে গেল ইকরার। অবিশ্বাস্য কণ্ঠে বলল, সত্যি? হুম। মায়ের জায়গায় অন্য কেউ হলে হয়তো এতক্ষণে খুশিতে চেঁচিয়ে উঠত মেয়েটা। তবে এক্ষেত্রে এসে নিজেকে সামলে নিল। তোকে ওই বাড়ির সকলে অনেক কথা শুনিয়েছে, আমি জানি। তুই বলছিস না আমাকে? আবারও একই কথায় হতাশার নিঃশ্বাস ফেলল ইকরা। মায়ের কাছে লুকিয়ে লাভ নেই। অগত্যা বলল, আরে এখন সবাই একটু রেগে আছে, কিছুদিন বাদেই ভালো হয়ে যাবে। এসব নিয়ে চিন্তা করো না তো তুমি। আচ্ছা এখন রাখি, পরে কথা বলবো। দরজার কাছে খাদিজাকে দেখতে কথার সমাপ্তি টানল ইকরা। ফোন রেখে এগিয়ে গেল সেদিকে। আর এইদিকে ইয়াসমিন বেগম মেয়ের ফোন রাখার ব্যস্ততা দেখে নিজের মতো করে কত কিছু ভেবে নিলেন। আর সবশেষে সবটা ক্ষোভ গিয়ে পড়ল নিজের ছেলের উপর। বাড়িতে ফিরে সরাসরি ওয়াশরুমে ঢুকে পড়ল কৃষাণ। আর হুমায়রা গেল রান্নাঘরে। বরাবরের মতোই সেখানে উপস্থিত ছিলেন নাজমিন বেগম ও ইয়াসমিন বেগম। তাকে দেখতেই ইয়াসমিন বেগম গম্ভীর কণ্ঠে বললেন, কৃষাণ কই? রুমে। বিনয় স্বর হুমায়রার, অথচ উত্তরে কিছুই বললেন না ভদ্র মহিলা। এমনকি রান্নাঘরে থাকাকালীন পুরোটা সময় মুখ ভার করে রাখলেন। নিত্যদিনের মতো আজকে আর তাড়াহুড়া নিয়ে ভার্সিটির জন্য তৈরি হতে হলো না কৃষাণের। বরং রেডি হওয়ার পরও অনেক টাইম বেঁচে রইল, যার দরুন আজকে ভার্সিটি পৌঁছাতে সবসময়ের মতো লেট হবে না তার। গায়ে জিন্সের জ্যাকেট জড়িয়ে বেশ ফুরফুরে মেজাজে ড্রয়িং রুম অব্দি এলো সে। পথিমধ্যে দেখা মিলল ইয়াসমিন বেগমের। ছেলেকে দেখতে এগিয়ে এলেন ভদ্র মহিলা। আচমকা কেঁদে উঠলেন তিনি। বললেন, তোর কি বিন্দুমাত্র মায়া মমতা নেই পরিবারের প্রতি? কিভাবে পারলি তুই নিজের বোনের বিয়েতে এমন মারপিট করতে? একবার ভাবলি না আমার মেয়েটার উপর দিয়ে কি কি যাবে? তোর জন্য আজকে শ্বশুর বাড়ির সবার কথা শুনছে মেয়েটা। এতটা অমানুষ তুই কিভাবে হলি? কোনরূপ হেল দোল দেখা গেল না কৃষাণের মাঝে। উল্টো বিরক্ত হয়ে বলল, কথা শোনালে এখানে নিয়ে আসো। ওখানে রাখার কি দরকার? আমি আগেই বলেছিলাম ওসব পরিবারে বিয়ে না দিতে। তোর কি সবকিছু ছেলে খেলা মনে হয়? বিয়ে সংসার মানে বুঝিস তুই? সারাটা জনম তো বাপের ঘাড়ে বসে বসে খেয়েছিস। তুই কিভাবে বুঝবি এসবের মূল্য? বাপে জন্ম দিচ্ছে তাই বাপের টাকায় খাই। তোর মতো অমানুষ ছেলেকে জন্ম দেওয়াই ভুল হয়েছে আমাদের। মরে যাস না কেন তুই? কত মানুষ মরে, তুই মরতে পারিস না? হয় সৃষ্টিকর্তা তোকে নিয়ে যাক, নয়তো তোর থেকে আমাকে উদ্ধার করুক। বুক ছিদ্র করার মতো কথাগুলো কতটা দাগ কেটেছে কৃষাণের ভিতর বোঝা মুশকিল। কেননা তাকে একদম নীরব দেখা যাচ্ছে। শুধু একজোড়া শান্ত চোখে দেখে যাচ্ছে নিজের মাকে। সহসা কোনো বাক্য বিনিময় ছাড়া ইয়াসমিন বেগমকে পাশ কাটিয়ে ধূপ ধাপ পায়ে বেরিয়ে গেল কৃষাণ। সেদিকে তাকিয়ে নিজের মতো আরো কত কি বলতে লাগলেন ইয়াসমিন বেগম। এইদিকে রান্নাঘর থেকে অকস্মাৎ শাশুড়ির এহেন আচরণে রীতিমতো আহাম্মক হয়ে তাকিয়ে রইল হুমায়রা। ইকরার ব্যাপারে কিছুই অবগত নয় সে, যার দরুন কিছুই মাথায় ঢুকলো না। পাশে থাকা নাজমিন বেগমের কাছে জানতে চাইলে সব তথ্য খুলে বললেন তিনি। সবটাই মাথায় ঢুকলো। তার শাশুড়ি যে মেয়ের চিন্তা রাগের মাথায় যা মুখে এসেছে তাই বলে দিয়েছে, বুঝতে আর বাকি রইল না। অতিরিক্ত রাগ উঠলে মানুষের মাথা ঠিক থাকে না। ইয়াসমিন বেগমের ক্ষেত্রেও সেটাই হয়েছে। কিন্তু এতে কৃষাণের উপর কেমন প্রভাব পড়বে সেটাই চিন্তার বিষয়। রাত তখন প্রায় অর্ধেকের কাছাকাছি। কাঠের সাথে হেলান দিয়ে হাঁটু ভাঁজ করে বসে আছে হুমায়রা। বারবার চোখ বুজে আসছে ঘুমে, তবে অস্থির মন জেগে আছে স্বামীর অপেক্ষায়। সেই যে সকালে রেগে মেগে ঘর থেকে বের হয়েছে কৃষাণ, এখন অবধি ঘরে ফেরেনি। দুপুর থেকে কাঙ্ক্ষিত মানুষটার বাসায় ফেরার অপেক্ষায় প্রহর গুনছে রমণী, অথচ কোনো খোঁজ খবরই নেই তার।
হঠাৎ করে লোডশেডিং এর কারণে অন্ধকার নেমে এলো পুরো রুম জুড়ে। ক্লান্ত আখি যুগল আধারের সংস্পর্শে আসতেই বুঝে এলো হুমায়রার। গরম হাতে হালকা নিস্তার পর সুবিধার্থে হিজাবটা খুলে ঘুমটার মতো করে দিল। পরপরই মাথাটা খাটের সাথে ঠেকিয়ে চোখ বুজে নিল। এভাবেই কাটলো আরো কিছুটা সময়। সহসা অন্ধকার রুমে কিঞ্চিত আলোর উৎস নিয়ে টালমাটাল পায়ে ভিতরে প্রবেশ করলো কৃষাণ। অমনি লালিত চক্ষুদয় আটকে গেল এক ঘুমন্ত রমণীর পানে। খাটের সাথে হেলান দিয়ে অচেতন অবস্থায় ঘুমিয়ে আছে হুমায়রা। যে কোনো সময় মাথাটা হেলে পড়লে বিছানা থেকে পড়ে যাবে। নিভু নিভু চোখে বিষয়টা পর্যবেক্ষণ করে সেদিকে এগিয়ে গেল কৃষাণ। কাছে গিয়ে কিছুক্ষণ গভীর দৃষ্টিতে পরখ করলো ঘুমন্ত স্ত্রীকে। মাথা থেকে ওড়না প্রায় সরে গেছে। দৃশ্যমান হয়ে আছে রমণীর ঘন কালো কেশরাশি। তন্মধ্যে ছোট ছোট কগাছি অবাধ্য কেশ বারান্দার পর্দা ভেদ করে আসা হালকা বায়ুর সংস্পর্শে এসে রমণীর মায়াবী মুখে রাজত্ব চালাচ্ছে। ব্যাপারটা বড্ড অপছন্দ হলো কঠোর মানবের। সে আলতো হাত বাড়িয়ে সেগুলোকে অযত্নে সরিয়ে দিল। ঘুম গভীর না হয় ঘুমের মধ্যে গালে কারো ঠান্ডা হাতে স্পর্শ পেতেই হালকা নড়ে উঠল হুমায়রা। পিট পিট করে চোখ তুলে তাকালো। সম্মুখ পানে কাঙ্ক্ষিত পুরুষকে দেখতেই ঘুম পুরোপুরি ছুটে গেল। সাথে সাথে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। ব্যস্ত কণ্ঠে বলল, আপনি কখন এলেন? কোনরূপ সারা শব্দ মিলল না কৃষাণের তরফ থেকে। একেবারে নির্জীব হয়ে রইল সে। তার নেশাক্ত আখি যৌগল পলকহীন ভাবে দেখতে লাগলো সামনের রমণীকে। ফোলা ফোলা গাল, মুখ, চোখে মুখে এখনো ঘুমের আবেশ। সদ্য ফোটা টিউলিপের পাপড়ির ন্যায় গোলাপি রঙে একজোড়া শুষ্ক অধর। সবকিছু মিলিয়ে নেশার মাত্রা মুহূর্তেই বেড়ে উঠল কৃষাণের। মস্তিষ্কে খেই হারালো অমনি। হাতে থাকা ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল সে। মানুষটার মতিগতি বুঝতে সক্ষম হলো না হুমায়রা। অবাক নেত্র নিক্ষেপ করে বলতে নিল, আপনি? বাক্য সম্পূর্ণ করতে সক্ষম হলো না মেয়েটা। এর আগে কৃষাণের খড়খড়ে শক্ত হাত তার গলা ছাড়িয়ে ঘাড় স্পর্শ করতেই জবান বন্ধ হয়ে গেল। শ্বাস যেন গলায় আটকে গেল। অজানা শিহরণে শরীরের প্রতিটা লোম কাটা কাটা দিয়ে উঠল। তীব্র গতিতে স্পন্দিত হতে লাগলো হৃদয়। হাতের মধ্যে চাপ প্রয়োগ করে হুমায়রার মুখটা একেবারে নিকটে নিয়ে এলো কৃষাণ। এইদিকে তার থেকে আসা মদের উটকো গন্ধে ভিতর শুদ্ধ নাড়া দিয়ে উঠল হুমায়রার। মেয়েটা থেমে থেমে বলল, কি করছেন আপনি হুঁশে? এবারও বাক্য শেষ করতে পারল না রমণী। মানুষটাকে নিজের দিকে ঝুঁকে আসতে দেখে আপনা আপনি চোখ মুখ খিঁচে নিল। দুজনের শ্বাস প্রশ্বাস বাড়ি খেতে লাগলো। দুজনের ঠোঁট জোড়া প্রায় ছুঁইছুঁই। ঘরময় যখন কাছে আসার মৌসুম, ঠিক তখনই ইলেকট্রিসিটির আগমনে জল করে জ্বলে উঠল কক্ষের প্রতিটি বাল্ব। কৃত্রিম আলো আলোকিত হলো কক্ষের প্রতিটি কোণা। কৃষাণের নেশালো চোখ জোড়া আলোর সংস্পর্শে আসতেই সম্বিত ফিরল তার। মস্তিষ্ক জুড়ে নিউরনের আগাম বার্তা পৌঁছাতে হুমায়রাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। বলল, 3 মাইল দূরে থাক আমার থেকে। অকস্মাৎ ধাক্কায় পড়তে পড়তেও নিজেকে সামলে নিল মেয়েটা। বড় বড় শ্বাস নিয়ে ভরকানো চিত্তে মানুষটার দিক তাকাতে গিয়েও দৃষ্টি এলোমেলো হলো। প্রচন্ড আনইজি ফিল হচ্ছে। মানুষটার এমন হঠাৎ কাছে আসা, আবার এভাবে অযত্নে দূরে সরিয়ে দেওয়ার ব্যাপারটা না চাইতো মনে দাগ কাটলো। কোনরূপ কথা ছাড়াই মাথা নুয়ে বিছানার উদ্দেশ্যে পা বাড়ালো সে। অমনি পুরো বিছানা জুড়ে দুহাত মেলে ধপাস করে বিছানায় গা এলিয়ে দিল কৃষাণ। থতমত খেয়ে গেল হুমায়রা। পরপরই শুনতে পেল মানুষটার নিভু নিভু কণ্ঠ। বললাম না দূরে থাকবি আমার থেকে? তোর জন্য আমার জীবনে প্যারা বাড়ছে। সবকিছু তোর জন্য হয়েছে। আমি আপনার থেকে দূরত্ব বজায় রাখলে আপনি খুশি? কিয়ৎক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না। সময় নিয়ে ভেসে আসলো একটা অতিষ্ঠ কণ্ঠ। জানি না, আমি কিচ্ছু জানি না। মস্তিষ্ক তোকে দূরে ঠেলতে চায়, কিন্তু এই বখাটে মনটা কিছুতেই তোর দূরত্ব মানতে পারে না। অন্তরে ভয়ানক দহন সৃষ্টি করে, বড্ড ভয়ানক। হুমায়রা থমকায় তার অন্তরাত্মা। কিছুক্ষণ বিমূঢ় হয়ে চেয়ে রইল চোখ বুজে বিড়বিড় করতে থাকা মানুষটার পানে। পরপর নিঃশব্দে বসলো তার শিয়রে। মিহি স্বরে বলল, তাহলে এখন আমি কি করব? আবারও নিস্তব্ধতা নেমে এলো কক্ষে। সহসা নীরবতা চিরে শোনা গেল কৃষাণের শান্ত শক্ত স্বর, দূরে থাক। ঠোঁট উল্টে গেল রমণীর। কি অদ্ভুত কথাবার্তা! মনে হচ্ছে এক মানবের ভিতরে দুটো সত্তা বিরাজ করছে। না হলে এরকম কথা কেউ কিভাবে বলে? ব্যর্থতার নিঃশ্বাস ফেলল হুমায়রা। বলল, আচ্ছা ঠিক আছে, এবার আপনি ঘুমিয়ে পড়ুন। ঘুম আসছে না। কেন?
লাল হয়ে পড়ে থাকা ডান হাতখানা উঠিয়ে বুক অব্দি নিল কঠোর মানব। বুকে আঙুল চেপে বলল, এখানে শান্তি পাচ্ছি না, অশান্তি লাগছে। কি নিষ্পাপ স্বীকারোক্তি! হুমায়রার মনে হলো দুনিয়ার সকল মায়া যেন আজ এই মানুষটার মধ্যেই ফুটে উঠেছে। নিশ্চয়ই সকালের ঘটনা নিয়ে মনকে বিষিয়ে রেখেছে। সে মোলায়েম স্বরে বলল, আম্মু তখন রাগের মাথায় যা মুখে এসেছে বলে ফেলেছে। উনি ইকরাকে নিয়ে চিন্তিত ছিলেন তখন। এসব আপনি মনে গেঁথে রাখবেন না। রাগের সময় মানুষ নিজের বশে থাকে না, শয়তানের বশে চলে যায়। তাই ওসব মাথায় রাখতে নেই। মাথায় রাখতে হয় না, এমনিতেই গেঁথে যায়। এই আমাদের মানব জাতির সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা আমাদের মনে রাখলে কষ্ট হবে সেটাই মনে গেঁথে রাখি। তো কি করব? তুই কি করিস? আমি তো যেটা আমাকে কষ্ট দেয় সেটা কখনো মনেই রাখি না, বরং হাজারো কষ্টের ভিড়ে যে এক টুকরো সুখ মিলে সেটা মনে রেখে বাকি কষ্টগুলো মুছে দেই। ক্লান্ত আখি যুগল মেলে সরাসরি হুমায়রার ওপর তাক করলো কৃষাণ। চোখে চোখ রেখে বলল, তাহলে তোকে হৃদয়ে গেঁথে নেই? ধক করে উঠল মেয়েটার বুক। কথা আটকে গেল গলায়। বহু কষ্টে উচ্চারণ করলো, আমাকে? হুম। পরে আবার দুঃখ হয়ে যাবে না তো? তড়িৎ গতিতে দুদিকে মাথা নাড়ালো হুমায়রা। মুখে বলল, ইনশাল্লাহ, কখনোই না। তবে আজ থেকে আমার শূন্য হৃদয়ের একমাত্র পূর্ণতা হিসেবে তোকে গেঁথে নিলাম। দুঃখকে সরিয়ে হৃদয় রাজ্যে শুধু তুই নামক সুখের স্থান দিলাম। এক পশলা ভালো লাগার আবেশে অন্তরাত্মা জুড়িয়ে গেল হুমায়রার। ঠোঁটে ফুটল তৃপ্তির হাসি। তবে তা বেশিক্ষণ টিকল না। আচ্ছা, সকাল হতেই সবকিছু ভুলে যাবে না তো মানুষটা? এসব তো নেশার বশে বলছে। সকাল হতেই তো সব ভুলে যাবে। এর আগের বারও তো কিছু মনে ছিল না। মুখের হাসিটা অমনি গায়েব হয়ে গেল। খানিক চুপ থেকে পরক্ষণে আবার নিজেকে স্বাভাবিক করে নিল। আর যাই হোক, মানুষটার মনে যে তাকে নিয়ে একটু হলো অনুভূতি সৃষ্টি হয়েছে, এইটুকু তো নিশ্চিত। যেহেতু সৃষ্টিকর্তা এ অবধি দিয়েছেন, বাকিটুকুও তিনি সঠিক সময়ে দিয়ে দিবেন। তার ভাবনার মাঝে সহসা কোলের মধ্যে মাথা রেখে তার কোমর জড়িয়ে ধরল কৃষাণ। মুখ গুজে দিল মেয়েটার পাতলা উদরে। ক্ষণিকের জন্য বিদ্যুৎ শক খাওয়ার মতো ঝাঁকুনি দিয়ে উঠল মেয়েটার নরম সরম কায়া। নড়ে চড়ে উঠে বলতে নিল, কি কর? পথিমধ্যেই শুনতে পেল ঘুম জড়ানো কণ্ঠের ধমক, আমার থেকে 3 মাইল দূরে থাক। ঘুমে ডিস্টার্ব করবি তো মেরে ফেলবো। কথা বলার মাঝে তার উষ্ণ শ্বাস হুমায়রার উদরে উষ্ণতা ছড়িয়ে দিল। জমে গেল মেয়েটা। চোখ বড় বড় করে মানুষটার দিকে তাকিয়ে রইল। আজকে একের পর এক ঝটকা খেয়েই যাচ্ছে সে। অথচ কি অবলীলায় ঘুমের দেশে পাড়ি জমিয়েছে তাকে প্রতিটা কর্মে। আশ্চর্য করা মানব। সবশেষে তার ঘুমটাই হারাম করে দিল। বরাবরের মতোই ঘুম থেকে উঠে হুমায়রাকে পাশে পেল না কৃষাণ। সেই ভোরেই তাকে সযত্নে নিজের থেকে ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেছে সে। তবে সেসবের কিছু অবগত নয় কৃষাণ। সে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হতে শুরু করলো। তবে মন গহীনে উদয় হলো কিছু প্রশ্ন। সে কি রাতে উল্টাপাল্টা কিছু করেছিল? হুমায়রার প্রতি তো বেশ রেগেছিল। মেয়েটাকে আবার আঘাত করেনি তো? পরক্ষণে নিজের উপর বিরক্ত হয়ে ভাবল, আঘাত করলে করেছে, সবকিছুর মূলে তো ওই মেয়ে। অবশ্য সবটা তারই দোষ। মেয়েটাকে নিয়ে আজকাল একটু বেশি কনসার্ন হয়ে যাচ্ছে সে। নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে দিন দিন। এখন থেকে একদম মনোযোগ দেওয়া যাবে না ওর উপর। তার ভাবনার মাঝে মিঠুর জন্য খাবার নিয়ে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। আর চোখে একবার তাকে পর্যবেক্ষণ করে নিল। পরপর নিজের কাজে মনোযোগ দেওয়ার চেষ্টা চালালো। তবে সেটা আর হয়ে উঠল না হুমায়রার পরিবর্তন দেখে। মেয়েটা আজকে রুমে এসে একটা কথাও বলেনি। প্রতিদিন এসে কিছু না কিছু তো বলেই, নয়তো মুস্কি হেসে সালাম দেয়। কিন্তু আজকে কোনো দিক না তাকিয়ে ডিরেক্ট করিডোরে চলে গেছে। ব্যাপারটা লক্ষ্য করতেই ভ্রু কুঁচকে গেল ছেলেটার। কাজের ফাঁকে আবারও অজান্তেই তার সবটুকু মনোযোগ কেড়ে নিল হুমায়রা। মিঠুর খাওয়া শেষ হওয়া অবধি পুরোটা সময় সেখানেই বসে রইল হুমায়রা। একটিবারের জন্য রুমে এলো না। একেবারে মিঠুর খাওয়া শেষ হতেই সেখান থেকে বেরিয়ে এলো। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই কক্ষ ত্যাগ করলো। ভ্রুকুঁচকে তার দিক তাকিয়ে থাকা কৃষাণকে একবার ফিরেও দেখল না। মেয়েটা কি তাকে ইগনোর করলো? আপন মনে বাক্যটা আওড়ালো কৃষাণ। চিন্তিত ভঙ্গিতে কিয়ৎক্ষণ দাঁড়িয়ে থেকে পুনরায় বিন্দাস মুড ফিরে এলো। ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়ে ভাব নিয়ে বলল, ধুর, ইগনোর করলেই বা তার কি। ক্লাসের বাইরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে 4 বন্ধু। তন্মধ্যে একজন নির্লিপ্ত চোখে রৌদ্রময় আকাশপানে চেয়ে আছে, আর বাকি 3জন চেয়ে আছে তার দিকে। আচ্ছা, নূপুরের মাঝে কি নেই তুই বল? ক্লাস টপার, প্লাস যথেষ্ট সুন্দরী।
এমনকি তোকে কাজ করেও খাবে। অতিষ্ঠ কণ্ঠ অভির। পাক্কা 2.5 বছর ধরে কৃষাণকে ভালোবাসে তাদের ক্লাসমেট নূপুর। একদিন ভার্সিটি আসার সময় ছেলেরা ওকে ডিস্টার্ব করছিল, আর কৃষাণ সেই ছেলেদের ধুলাই দিয়েছিল। এরপর থেকে কৃষাণের প্রতি তার ভালো লাগা শুরু। তারপরে এই ভালো লাগা থেকে একসময় কৃষাণকে ভালোবেসে ফেলেছে সে। সাহস করে একবার সরাসরি নিজের মনের কথাও জানিয়েছিল। তবে কৃষাণের রাম ধমকে পুনরায় আর সামনে আসার সুযোগ পায়নি। কিন্তু এখনো মাঝে মাঝে তার বন্ধুদের কাছে বলে, আজকে অভিকে বলেছে। আর সেই নিয়ে কৃষাণের সাথে ভার্সিটি আসার পর থেকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে। অথচ যার সাথে কথা বলছে সে একেবারে নির্জীব। তার মস্তিষ্কে ঘুরছে অন্য কিছু। বারবার মানসপটে হুমায়রার এড়িয়ে চলা দৃশ্য ভেসে উঠছে। ভাই, আমাকে যদি এভাবে কেউ ভালোবাসতো, আমি তো কবেই জান প্রাণ দিয়ে দিতাম ওই মেয়েকে। আর তুই, কি নেই ওর মাঝে? বড্ড আফসোসের কণ্ঠ সাইফুলের। মেজাজ খারাপ হলো কৃষাণের। ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাদের একবার দেখে নিল। উত্তর করলো, ওর মাঝে দুনিয়ার সব থাকলেও আমার মাঝে ওর জন্য ভালোবাসা নেই। সুতরাং আরেকবার এসব নিয়ে কথা বলবি তো শরীরের হাড্ডি একটাও সোজা থাকবে না। এবেলায় এসে চুপসে গেল ছেলেগুলো। মনে মনে কৃষাণের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগলো। তবে মুখে কিছুই বলল না। কিয়ৎক্ষণ নীরব থেকে রবি মুখ খুলল। আচ্ছা, তুই একটা প্রেম করলে কি হয়? একটা করি দেখ না। বন্ধুর মুখে সে একই বাসি বাক্য শুনে আর উত্তর করার প্রয়োজন বোধ করল না কৃষাণ। কিছুটা সময় কাটানোর পর সহসা বন্ধুদের এড়িয়ে সামনে পা বাড়ালো সে। পকেট থেকে সিগারেট বের করে মুখে পুরল। একটা টান দিয়ে নিজের পুরুষালী কণ্ঠে গেয়ে উঠল 2টো লাইন। প্যারা লাগে, প্যারা লাগে, প্যারা লাগে রে। প্রেমপিরিতে ভালোবাসা প্যারা লাগে রে। গান শুনে 3 বন্ধু চোখাচোখি করলো। বুক চিরে একসাথে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। দুনিয়াতে এত গান থাকতো, এই একটা গানের এই 2টো লাইনই কৃষাণের মুখে সবসময় শুনে এসেছে তারা। আর বাদ বাকি কোনো গানই কৃষাণ মির্জার পছন্দ না। মসজিদে জোহরের নামাজ পড়িয়ে এসে বাসায় প্রবেশ করলো উমর। ড্রয়িং রুম তখন পুরোপুরি ফাঁকা। যে যার মতো রুমে ব্যস্ত। ধীর পায়ে নিজ কক্ষের দিক হাঁটা ধরল সে। রুমে এসে দেখতে পেল ইকরার লালিত মুখশ্রী। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কেঁদেছে। কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতেই মুখে মুচকি হাসি ফুটিয়ে নিজেকে স্বাভাবিকভাবে উপস্থাপন করার চেষ্টা চালালো ইকরা। বলল, আপনি এসে গেছেন? ইকরার একদম নিকটে এগিয়ে এলো উমর। পাশে বসে মোলায়েম স্বরে প্রশ্ন ছুড়ল, আপনি কেঁদেছেন কেন? কেউ কিছু বলেছে? অপ্রস্তুত হয়ে পড়ল ইকরা। কথা ঘুরিয়ে বলতে চাইল, আসলে। কথা ঘোরানোর চেষ্টা করবেন না। আপনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আপনি কেঁদেছেন। পথিমধ্যেই তাকে থামিয়ে দিয়ে বলে উঠল উমর। চুপ মেরে গেল মেয়েটা। বলার জন্য কথা খুঁজে পেল না। ওমর বাসা থেকে বেরোনোর পর তাকে ইচ্ছে মতো কথা শুনিয়েছেন ওমরের মা। জবাবে পুরোটা সময় চুপ ছিল ইকরা। সে যত অভিযোগ, অভিমান ও কথার প্রতিবাদ করতে জানে আপন মানুষদের সঙ্গে। তবে অন্য কেউ কিছু বললে কথার আগেই চোখ বেয়ে পানি গড়ানো শুরু করে। মুখ ফুটে আর কিছু বলা হয়ে ওঠে না তার। তবে মানুষটার কাছে কিভাবে তার মাকে নিয়ে অভিযোগ করবে সে? এতে মা ছেলের সম্পর্ক খারাপ হবে। সাথে সে কখনো নিজের শাশুড়ির মন জয় করতে পারবে না। তাই চুপ করে রইল। ইকরার ব্যাপারটা হয়তো আন্দাজ করতে পারল উমর। বলল, আপনি চিন্তা করবেন না। আমাকে বলে নিজেকে হালকা করুন। আমি এসব নিয়ে ঝামেলা করব না। চোখ দিয়ে গড় গড় করে পানি ঝরতে লাগলো ইকরার। ভাঙা গলায় সবকিছু খুলে বলল সে। তবে কিছু কিছু কথা এড়িয়ে গেল। সবশেষে বলল, ইমাম সাহেব, আপনি ভাববেন না আমি আপনার আম্মা জানের নামে অভিযোগ করছি। আমি শুধু আমার কষ্টগুলো আপনার সাথে ভাগাভাগি করছি। এখানে তো কেউ নেই যার কাছে আমি নিজের কষ্টগুলো ভাগাভাগি করতে পারবো। শুধু আপনিই আছেন। আপনি আমাকে সময় দিন, ইনশাল্লাহ আমি সবার মন জয় করে নিব। ততদিন শুধু আপনি আমার সঙ্গ দিয়েন, তাতেই চলবে। এসব নিয়ে আপনি কাউকে কিছু বলবেন না কিন্তু। মুচকি হাসি ফুটলো উমরের মুখে। সে স্ত্রীর ললাটে ভালোবাসার পরশ এঁকে দিল। পরপর ইকরার চোখের পানি মুছে দিয়ে তাকে বুকে জড়িয়ে বলল, ঠিক আছে ইকরা বিবি, এই বুকখানা দেখছেন, এটা আজ থেকে আপনার নামে লিখে দিলাম। এখানে আপনার সকল দুঃখকে আপনি অশ্রুরূপে ঠাঁই দিতে পারেন। কখনো কেউ এখানকার সন্ধান পাবে না। চলবে তো? হুম। দুপুরের শেষ ভাগ। নির্জন, নিথর প্রকৃতি। রাস্তাঘাটে তখন মানুষের বালাই নেই। যানবাহনের যান্ত্রিক শব্দে অতিষ্ঠ পরিবেশ তখন অনেকটাই শান্ত। শত ব্যস্ততার পর এ যেন ক্ষণিকের এক অদ্ভুত প্রশান্তিময় অনুভূতি।
কিছুক্ষণের মধ্যেই ধরণীতে আসরের আজান পড়বে। ঘুমের রাজ্যে তলিয়ে থাকা হুমায়রা এবার নড়ে চড়ে উঠল খানিক। পিটপিট করে চোখ খুলে আশপাশ পর্যবেক্ষণ করলো। বরাবরের মতোই শূন্য কক্ষ। কৃষাণ এখনো বাড়ি ফেরেনি। আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠে পড়ল সে। পাশে থাকা ঝাড়ুটা নিয়ে বিছানা ঝাড় দিতে লাগলো। তখনই ক্লান্ত ভঙ্গিতে কক্ষে প্রবেশ করলো কৃষাণ। তার আগমনে তেমন একটা আগ্রহ দেখালো না হুমায়রা। আর চোখে একবার মানুষটাকে দেখিনি, নিজের কাজে ব্যস্ত হলো। ভার্সিটি থেকে ফিরে আসার পরও হুমায়রার একই আচরণে মেজাজ খারাপ হলো কৃষাণের। তীক্ষ্ণ চোখে হুমায়রাকে কিছুক্ষণ পরখ করে কাঁধের ব্যাগটা ছুঁড়ে ফেললো টেবিলে। পরপর রাগের মাথায় কোনো প্রকার জামাকাপড় না নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শব্দ করে দরজাটা লাগালো। অমনি পিছন ফিরে চাইল হুমায়রা। মানুষটার রাগ অনুমান করে আপন মনে মুচকি হাসলো। বলল, দেখি আপনি কতক্ষণ এভাবে চুপ করে থাকতে পারেন, আমার প্রিয় বখাটে স্বামী। বিছানা ঝাড়া শেষ হতেই বারান্দা থেকে মিঠুকে নিয়ে এলো হুমায়রা। কোলে নিয়ে আরাম করে বসলো। তখনই খট করে ওয়াশরুমের দরজা খুলে গেল। উকি দিল উজ্জ্বল শ্যামলা গড়নের একটি গম্ভীর মুখশ্রী। সিগারেটের আনলে পোড়া কালচে বেগুনি ঠোঁট জোড়া নেড়ে সেই পরিচিত নামে হুমায়রাকে সম্বোধন করলো সে। এই হুজুরনি, আমার শার্টটা দে তো। ইচ্ছে করে শার্ট সম্পর্কে নির্দিষ্ট কোনো ধারণা দিল না, যেন হুমায়রা জিজ্ঞেস করে, কোন শার্ট? অথচ লাভের লাভ কিছুই হলো না। হুকুম মোতাবেক সরাসরি ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে গেল হুমায়রা। নির্ধারিত ড্রয়ার খুলে নিজের ইচ্ছে মতো একটা হালকা আকাশি রঙের শার্ট নিয়ে এলো। কোনোরূপ বাক্য বিনিময় ছাড়া সেটা কৃষাণের দিক বাড়িয়ে দিল। ভ্রু উঁচিয়ে হুমায়রা নত মুখপানে কিয়ৎক্ষণ চেয়ে রইল কৃষাণ। পরক্ষণে তার ঘাড়তেরা মস্তিষ্কে হুমায়রার মুখ খোলার পথ হিসেবে একটা দুষ্ট বুদ্ধি হানা দিল। সে হুমায়রার আনা শার্টটাকে প্রত্যাখ্যান করে বলল, এটা না। তার কথায় কোনো প্রশ্নহীন ওয়ার্ড্রোব থেকে গিয়ে আরো দুটো শার্ট এনে সামনে ধরল হুমায়রা। ফের একই বাক্য উচ্চারণ করলো কৃষাণ, এইগুলোও না। এবারে নির্বাক চিত্তে ফিরে চলল হুমায়রা। ড্রয়ারে থাকা অগণিত শার্টের মধ্যে যতগুলো পারল দুহাত ভরে নিয়ে এলো। তবু কৃষাণের সাথে কথা বলল না। মেয়েটার কাণ্ড দেখে এবেলা এসে অধৈর্য হয়ে গেল কৃষাণ। কথা নেই বার্তা নেই, সহসা হুমায়রার হাত থেকে সবগুলো শার্ট নিয়ে বিছানায় ছুঁড়ে ফেললো। মানুষটার কাজে যেই না পিছু মুড়ে বিছানার দিক তাকাতে নিবে হুমায়রা, অমনি দুহাতে তার সরু কোমর চেপে তাকে ওয়াশরুমে এনে দেয়ালের সাথে দাঁড় করিয়ে দিল কৃষাণ। আঙুল দিয়ে থুতনি ঘষতে ঘষতে ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, সমস্যা কি তোর? উত্তরে কিছু না বলে উল্টো চলে যাওয়ার জন্য পা বাড়ালো হুমায়রা। সাথে সাথে তার কাঁধের ওপর দেয়ালে এক হাত রেখে পথ আটকে দিল কৃষাণ। মার খাবি কিন্তু। চেহারার অবস্থা এমন দেশি টমেটোর মতো বানিয়ে রেখেছিস কেন, তাড়াতাড়ি বল, নয়তো একেবারে সস বানিয়ে ছাড়বো তোকে। এবারও তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে অপর পাশ দিয়ে যেতে চাইল মেয়েটা। একইভাবে সেই পথও আটকে দিল ছেলেটা। দুটো বলিষ্ঠ হাতের অস্পর্শ বন্ধনে আবদ্ধ হলো তার ছোট্ট দেহখানা। দুদিকের পথ বন্ধ দেখে মাথা নুইয়ে যেই না চোরের মতো পালানোর চেষ্টা করতে নিবে, অমনি তার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরল কৃষাণ। অত্যাধিক শক্ত কণ্ঠে বলল, কথা বলবি তুই, নাকি তোকে পানিতে চুবিয়ে মারবো? ভরকানো চেহারায় তার দিকে তাকালো হুমায়রা। রাতে নেশার ঘরে বলা কথাগুলো সত্যি কিনা, আসলেই কি তার দূরত্ব মানুষকে পোড়ায়? তা জানার জন্য কৃষাণের থেকে দূরত্ব বজায় রাখতে চেয়েছিল সে। অথচ তাকে কিনা পানিতে চোবানোর ওয়ার্নিং দিয়ে কথা বলাতে যাচ্ছে লোকটা। এইসব কোনো কথা? তার ভাবনার মাঝে তাকে কোলে তুলে ভর্তি পানির বালতির দিকে এগোতে লাগলো কৃষাণ। তড়িৎ মুখ দিয়ে কথা বেরিয়ে এলো হুমায়রার, হায় আল্লাহ, কি করছেন কি করছেন? আমি বলছি তো কথা। কৃষাণ নিরুত্তর ভাবে পা বাড়াতে লাগলো। তা দেখে হুমায়রার অসহায় মুখে বলল, এমনটা করবেন না, আমি কথা বলছি তো। দেখুন, আপনিই কিন্তু বলেছিলেন আপনার থেকে দূরত্ব বজায় রাখতে, তাই তো? আমি? বিস্ময় ভরা কণ্ঠ তার। ফটাফট উত্তর করলো হুমায়রা, হ্যাঁ, আপনি তো বলেছিলেন গতকাল রাতে। শান্ত হলো ছেলেটা। হুমায়রাকে কোল থেকে নামিয়ে দিল। কিয়ৎক্ষণ তার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, আমি নেশার ঘরে কি না কি বলেছি, তুই সেসব ধরে পুরোটা দিন ধরে আমায় এড়িয়ে চলেছিস? মুখ ছোট করে ফেলল রমণী। কাচুমাচু ভঙ্গিতে বলতে নিল, আপনি বলেছিলে। বাক্য সম্পূর্ণ করতে পারল না মেয়েটা। এর আগেই তাকে দেয়ালের সাথে চেপে ধরল কৃষাণ। ঝুঁকে গিয়ে হিমশীতল কণ্ঠে সতর্ক করল, আমি যাই বলি না কেন, আমার থেকে কখনো দূরত্ব বাড়ানোর সাহস দেখাবি না তুই। আমার সমস্যা হলে আমি নিজেই দূরত্ব বাড়াবো, কিন্তু তুই কখনোই আমার থেকে দূরত্ব বাড়াবি না।
সে অধিকার তোকে দেইনি আমি। জানে মেরে ফেলবে একদম। একটু থেমে বলল, বুঝেছিস? চোখ নামিয়ে ফেলল হুমায়রা। এ রহস্যময় চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকা সাধ্যই হলো না। মিহিসরে জবাব দিল, হুম। তৎক্ষণাৎ তার থেকে সরে এলো কৃষাণ। বলল, যা এবার একটা শার্ট নিয়ে আয়। এখন আর শার্ট দিয়ে কি করবেন? এতক্ষণ তো আমার সামনে খালি গায়ে দাঁড়িয়েছিলেন, বখাটে পুরুষ। আর একটু হলে শ্বাস আটকে মারা যেতাম আমি। মনে মনে বিড়বিড় করলো হুমায়রা। মুখে জিজ্ঞেস করলো, কোন শার্টটা? একটা আনলেই হলো। তাহলে তখন এমন করলেন কেন? আমার ইচ্ছা। চোখ ছোট ছোট হয়ে গেল মেয়েটার। যেতে যেতে উচ্চারণ করলো, বখাটে পুরুষ। কৃষাণের কথা মতো সবকিছু তার হাতে ধরিয়ে নামাজ ঘরে চলে এলো হুমায়রা। ততক্ষণে আজান দিয়ে দিয়েছে। বরাবরের মতো সময় নিয়ে সালাত আদায় সম্পন্ন করলো সে। জায়নামাজ ছেড়ে উঠতেই মন খারাপ হলো। প্রতিদিন নামাজ শেষ করে উঠতেই ইকরাকে অপেক্ষারত অবস্থায় দেখতে পেত। সেই দৃশ্যখানা মনে পড়তেই মলিন হয়ে এলো উজ্জ্বল বদন। মিররের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো ঝাড়ছিল কৃষাণ। তখনই কর্ণকুহরে পৌঁছালো একটা মিষ্টি ডাক, শুনছেন? অজান্তে হৃদয় জুড়ে এক অন্যরকম শান্তির খেলা করে গেল। সারাটা ক্ষণ বাদে এই ডাকটা শোনার পর যেন মনে হলো বহুকাল পর ডাকটা শুনতে পেয়েছে। এই একটা শব্দের মধ্যে কি আছে জানা নেই কৃষাণের। বারবার এই এক সম্বোধনে খেয়ে হারাতে চায় তার মন। সম্বোধনকারীর উদ্দেশ্যে বলতে চায়, তোমার মুখে ওই এক সম্বোধন শুনেছিলাম যেই, সেদিন থেকে এই আমাতে আমি আর নেই। তবে মস্তিষ্ক সেই কথা কোনোভাবেই স্বীকার করতে চায় না। সে নিউরনের নির্দেশ অনুযায়ী বলল, বল। আপনার ফোনটা একটু দিবেন, ইকরার সাথে কথা বলতাম। সাথে সাথেই পকেট থেকে মোবাইল বের করলো কৃষাণ। ইকরা জামাইয়ের নাম্বার সেভ ছিল আগে থেকে। শুধু নাম্বার নয়, তার ব্যাপারে সকল তথ্যই বেশ আগে থেকে সংগ্রহ করা, যার খবর পায়নি কেউ। নিজের একমাত্র বোনকে তো আর এমনি এমনি কোনো ছেলের হাতে তুলে দেয়নি সে। যেহেতু নাম্বারটা উমরের, সেহেতু কল করলে তার ধরার সম্ভাবনাই বেশি। তাই হুমায়রাকে ফোন না দিয়ে নিজেই কল করলো। একবার রিং হতে ওপাশ থেকে কল রিসিভ হলো। ভেসে আসলো উমরের বিনয় স্বর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ওমরের বিনয়ী কথাবার্তায় বিপাকে পড়ে গেল কৃষাণ। সে তো কখনো কোনো ছেলেকে তুই ছাড়া অন্য শব্দে সম্বোধন করেনি, কিন্তু ওমরের আপনি শব্দের পরিপ্রেক্ষিতে তুই বলতে গিয়ে বিপত্তি বাঁধল। ওই দিন রাগের মাথায় তো বলে ফেলেছিল, তবে এখন ব্যাপারটা ভিন্ন। আর এমনিতে ওমর তার থেকে বছর দুয়েকের বড় হবে। সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে উত্তর দিল, বিন্দাস আছি। তা আমার বোন আর বোনের জামাইয়ের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ। বোন কোথায়? এখানেই আছে, দিচ্ছি, বলে ইকরার দিকে ফোন বাড়িয়ে দিল উমর। ফোন নিয়ে ভাইয়ার উদ্দেশ্যে সালাম চুকলো ইকরা। কৃষাণ স্বাভাবিকভাবে সালামের উত্তর নিল। পরপর হুমায়রার দিকে ফোন বাড়িয়ে দিয়ে বলল, তোর বান্ধবীর সাথে কথা বল। আসসালামু আলাইকুম। কেমন আছিস সখী আমার? প্রিয় সখীর কণ্ঠ কানে পৌঁছাতেই ভিতরটা ভীষণ কষ্টে মুচড়ে উঠল ইকরার। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা চালিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওই বাড়িতে কেমন কাটছে সময়? সবকিছু ঠিকঠাক আছে তো? সবকিছু ঠিক আছে। তবে তোদের কথা বড্ড মনে পড়ে। প্রথম প্রথম একটু এমন লাগবে আমার প্রিয় সখী। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একসময় ওটাকেই নিজের বাড়ি মনে হবে। বুঝেছি। ওখানে কেউ কিছু বলেছে তোকে? আরে তেমন কিছু না। এমনিতেই সবাই একটু রেগে আছে। রাগ ঝরে গেলে ঠিক হয়ে যাবে। আর যে যাই বলুক, যার জন্য এই বাড়িতে এসেছি সে ঠিক থাকলেই হলো। উত্তর শুনে সন্তুষ্ট হলো হুমায়রা। বলল, স্বামী ঠিক তো দুনিয়া ঠিক। স্বামী পাশে না থাকলে সব শেষ। তা ভাইয়ার অবস্থা কি? ভাইয়া কি এখনো? তোমার ভাইয়ার মতিগতি বোঝা বড্ড মুশকিল সখী। সে নিজেকে বোঝার মতো করে কখনোই প্রকাশ করে না। তবে তার উন্নতি হচ্ছে, এইটুকু বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমার তোর দোয়া আর ধৈর্যের ফল সৃষ্টিকর্তা খুব শীঘ্রই দিবেন। ইনশাল্লাহ। আরো কিছুক্ষণ কথা বলে কল কাটা হলো। অর্থাৎ পুরোটা বিকেল যাদের একসাথে কাটতো, তারা আজ ক্ষণিকের কথোপকথনের মাধ্যমে দিন কাটানো শুরু করলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর জন্য কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।